সম্মানিত অংশগ্রহণকারী, স্বাগত জানাচ্ছি আমি সুব্রত পাল। বরাবরের মতো আজও আমরা লাইফ হাউজের আয়োজনে এই সুকুরিগণ প্রকল্পে পাকখণ্ড ইন্টারন্যাশনাল কারিগরি সহযোগিতায় কৈশোর ও যুববান্ধব স্বাস্থ্য সেবায় চ্যালেঞ্জ উত্তরণের শীর্ষক ভার্চুয়াল সেমিনারে স্বাগত জানাচ্ছি। আর আজ আমাদের মাঝে আমন্ত্রণের সাড়া যুক্ত রয়েছেন মুখ্য আলোচনায় জনাব মোহাম্মদ আব্দুল সবুর, যিনি একজন উন্নয়ন বিশ্লেষক, কাজ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এবং কাজ করছেন। আমরা তার কাছে যাব। তো আমি একটু শুধু জানিয়ে রাখি, আজ আমাদের এটি চতুর্দশ পর্ব, আমরা 14তম পর্বে আছি। মোট 38টি ভার্চুয়াল সেমিনার আমরা আয়োজন করব আগামী 2023-এর 24-এর শেষ শুরু পর্যন্ত। এই 38টি সেমিনারের মধ্যে প্রত্যেকটি সেমিনারে 30 জন ন্যূনতম অংশগ্রহণকারী অংশগ্রহণ এবং একই সাথে আমাদের এটি ফেসবুক পেজে আপলোড এবং পোস্টিংয়ের মধ্যে দিয়ে যাতে প্রত্যেকটি পর্ব অন্তত আরো 3 থেকে 5,000 মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, এমন একটি প্রত্যাশা নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো যে এই যে কৈশোরকালীন এবং যুববান্ধব যে স্বাস্থ্য সেবা বাংলাদেশ সরকারের যে উদ্যোগ, পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো কি ভূমিকা রাখছে, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করি আমাদের এই ভার্চুয়াল সেমিনারে। এবং একই সাথে আমরা তুলে ধরার চেষ্টা করি যে যদি কোথাও কোনো গ্যাপ, কোথাও কোনো চ্যালেঞ্জ থেকে থাকে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে আমরা উত্তরণ করতে পারি এবং বাংলাদেশ সরকারের যে গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম, এই কার্যক্রমকে কিভাবে আমরা দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, এমন প্রত্যাশা রেখেই আমরা আমাদের আয়োজনটি করছি। আর আমার কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের এই সেমিনারে মুখ্য আলোচক জনাব মোহাম্মদ আব্দুল সবুরের কাছে। জনাব সবুর, আপনার জানাচ্ছি লাইফ হাউজের পক্ষ থেকে ইউএসএআইডি সুকুরিগণ কর্মসূচির যদি পাকখণ্ড ইন্টারন্যাশনাল কারিগরি সহযোগিতা আমরা পরিচালনা করছি ঢাকা সিটি কর্পোরেশনের নর্থ সাউথ এবং একই সাথে গাজীপুর সিটি কর্পোরেশনে। এবং আজ আমাদের সাথে বেশ কিছু অংশগ্রহণকারী যুক্ত হয়েছে যারা আপনার সাথে আজকে এই আলোচনায় কথা বলবেন। তো আমি আর আমার কথা না বলে সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি, জনাব মোহাম্মদ আব্দুল সবুর। ধন্যবাদ সুব্রত কুমার পাল। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আমার মনে হয় যে কারিগরি সহায়তার জন্য আমাদের দাদা রয়েছেন, উনি আমাদেরকে সহযোগিতা করবেন। আর যখন উনি বলেছেন যে আমরা যখন কথা বলবো তখন আমাদের মাইকটা আনমিউট করে নিব, এছাড়া আমাদের মাইকটা যদি আমরা মিউট রাখি তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। আর আমি আলোচনার শুরুতেই কয়েকটা বিষয় আপনারা জানেন, তারপরেও আমি বলে নিতে চাই, যেহেতু সরাসরি আলোচনা হচ্ছে না, অনলাইনে আলোচনা হচ্ছে, সে কারণে অনেকগুলো ঝামেলা আমাদেরকে আসলে মাথায় নিয়েই এই অনলাইন আলোচনা করতে হয়। সেটা আপনারা জানেন যে যান্ত্রিক ত্রুটি হতে পারে, আমাদের নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তারপর আমরা যেহেতু 30 জন মানুষ যদি অংশগ্রহণ করি, 30 জায়গা থেকে অংশগ্রহণ করছি, সেই জায়গা থেকে প্রত্যেকের বাস্তবতা ভিন্ন ভিন্ন রকমের। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের এখানে যখন আমরা কথা বলতে চাইবো বা কথা প্রশ্ন করতে চাইবো, তখন আমরা যদি আমাদের হ্যান্ড রেজ করি, অর্থাৎ হাতটা যদি একটু উত্তোলন করি, আমার ধারণা আপনারা সবাই জানেন যে কিভাবে হাত উত্তোলন করতে হয়, তখন দাদা আমাদেরকে সুযোগ দিবেন এবং আমরা চেষ্টা করব কথা বলার ক্ষেত্রে যে কথা হয়ে গেছে সেই কথা পুনরাবৃত্তি না করতে, নতুন কোনো বিষয় থাকলে বলতে এবং সকলের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বারবার একই মানুষ আমরা যাতে কথা না বলি, সবাই যাতে সুযোগ পান, আমি আশা করব সেই সুযোগ অবশ্যই আপনারা দিবেন। তো আমি ভূমিকা আলোচনা করব না, আজকের মূল আলোচনা আমি চলে যেতে চাই। তার আগে দাদা কিছুটা আমার পরিচয় দিয়ে দিয়েছেন এবং আমি আমার পরিচয় আবার দিচ্ছি আপনাদের কাছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি আসলে উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করেছি দীর্ঘদিন। আপনারা আমাদের দাদা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এটা কি স্লাইড মোডে রাখতে পারি? বেটার হয়। রাইট, স্লাইড মোডে দিচ্ছি। তো আমাদের সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কৈশোর ও যুব বান্ধব স্বাস্থ্য সেবায় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ উত্তরণে আমাদের কি করণীয়, সেই বিষয়ে আমরা আজকে অনলাইনে আলোচনা করছি।
আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং আমি আমার পরিচয় দিচ্ছিলাম যে আজকের এই আলোচনায় আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন ইউএসআইডি সুখী জীবন প্রজেক্ট এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আসলে আমি আমার নিজের সম্পর্কে একটি লাইন শুধু বলতে চাই, সেটি হচ্ছে যে আমি আমার এই পেশাগত জীবনে বেশিরভাগ সময় তরুণদের সাথে, যুবদের সাথে, কৈশোরদের সঙ্গে, কিশোরদের সঙ্গে, কিশোরীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তো সেই জায়গা থেকেই হয়তো আজকে আমাকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। তো আপনারা যে আলোচনায় আজকে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেই আলোচনাটি সবার কাছে খুব পরিচিত। আমি হয়তো এই আলোচনাটিকে এগিয়ে নিতে সহায়তা করব আপনাদের জন্য। কিন্তু মূলত আলোচনা করবেন আপনারা এবং আপনারাই এই আলোচনা সবচেয়ে ভালো করতে পারবেন বলে আমার বিশ্বাস। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের পরামর্শ এবং আপনাদের প্রশ্ন আমাদের এই আলোচনাকে সমৃদ্ধ করবে। আমি সেটাই বিশ্বাস করি। তো আমাদের আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই এবং যথারীতি যারা প্রশ্নের উত্তর দিবেন বা কথা বলতে চাইবেন তারা যদি একটু হ্যান্ড রেজ করেন, দাদা আমাদেরকে সহযোগিতা করবে, কথা বলতে সহায়তা করার ক্ষেত্রে সহযোগিতা করবে। আমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা আজকে আলোচনা করছি কৈশোর এবং যুব বান্ধব স্বাস্থ্যসেবা। তো এই কথাটি যদি আমরা একটু চিন্তা করি যে কৈশোর এবং যুব বান্ধব স্বাস্থ্যসেবা, এই কথাটি বলার প্রয়োজন হলো কেন? মানে কৈশোর এবং যুবরা কি আলাদা কিছু? মানে মোট জনগোষ্ঠীর মধ্যে এই কৈশোর এবং যুবদেরকে কেন মনে হচ্ছে আলাদা করে তাদের স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলা দরকার? এটার কি কোনো দরকার আছে? নাকি আর সাধারণ ৫ জন মানুষের মতো, অন্যান্য জনগোষ্ঠীর মতো তাদের স্বাস্থ্যসেবা নিয়েও তাদের যে স্বাস্থ্যসেবা সেটা নিয়ে থাকলেই তো হতো। কৈশোর এবং যুব বান্ধব স্বাস্থ্যসেবা এটাকে আলাদা করে কেন দেখা হচ্ছে? এই বিষয়টা কি মনে হয় আপনাদের? কেন এটা মনে হয় যে এটা নিয়ে কথা বলা দরকার, এটা নিয়ে আলাদা করে চিন্তা করা দরকার? এই বিষয়টি কাদের মনে হয়? আমি একটু হাত দেখতে চাই। আপনারা যদি আ হাত দেখান তাহলে হয়তো আমি একটু শুনতে চাইবো যে কৈশোর এবং যুব বান্ধব স্বাস্থ্যসেবা মানে এই জনগোষ্ঠীর, এই নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার বিষয়ে কেন আলোচনা করা দরকার? কি এমন বিষয় যে তাদের নিয়ে আলোচনা করতে হবে? তারা মোট জনগোষ্ঠীর মধ্যে না হয়ে আলাদা করে তাদেরকে নিয়ে কেন আলোচনা করা দরকার? তাদের স্বাস্থ্যসেবা নিয়ে কেন আলোচনা করা দরকার? আমি জাস্ট ২-১ জনের কাছে যদি শুনতে পাই খুবই ভালো লাগবে। খুব সংক্ষেপে যদি একটু বলেন কেউ। কেউ কি আছেন বলতে চান? কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ফেরদৌসী আপা। হ্যাঁ, বলেন। আমার নাম ইফতি আক্তার। আমি সুখী জীবন লাইট হাউস প্রজেক্টের একজন ভলেন্টিয়ার। আচ্ছা। হ্যাঁ, আমি তো বলতে আসলে যুবকদের আর মানে কিশোরদের কিসের জন্য আলাদাভাবে কথা বলতে হয় সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যুবকরা যেটা জানে আসলে কিশোর বয়সী ছেলে মেয়েরা ততটাও জানে না, তো তার জন্য এখন তাদের আলাদাভাবে এগুলা বোঝানো দরকার। তাই আমি মনে করি যে এগুলো আলাদাভাবে বোঝানো দরকার আর কি। আচ্ছা, চমৎকার আপা, আপনাকে ধন্যবাদ। আর কেউ বলতে চান যে এই কিশোর এবং যুবদের স্বাস্থ্যসেবা নিয়ে কেন বিশেষভাবে কথা বলা দরকার, আলাদা করে কথা বলা দরকার? কেন মোট জনগোষ্ঠীর মতো করে তাদের সাথে কথা বলা আহ দরকার নেই? আমরা বলছি না, আলাদা করে কেন কথা বলছি? কি মনে হয় এর গুরুত্বটা কি? কি কারণে কথা বলা প্রয়োজন? আর কেউ যদি বলতে চান? কেউ আছেন? আপনার হ্যান্ড রেজ করে অথবা আনমিউট করে কথা বলতে পারেন। জি, কেউ একজন আপনারা যে ইচ্ছে আপনি বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন যে কেন আমরা কিশোর এবং যুবদের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা আলাদা করে কথা বলতে চাই? কেন বলার প্রয়োজন? কি মনে হয় আপনার? মানে এটা আপনার ধারণার জায়গা থেকে যেটুকু মনে হয় সেটুকুই আপনি বলতে পারেন। ওকে, আমার মনে হয় যে কেউ হয়তো বলতে কেউ হয়তো এই মুহূর্তে বলছেন না, নিশ্চয়ই পরবর্তীতে সুযোগ হলে অবশ্যই বলবেন। আমি ২-১ টি জায়গায় বলে রাখতে চাই। প্রথমত, যখন আমরা
কিশোর এবং যুব কথাটি ব্যবহার করছি, আমরা নিশ্চয়ই জানি কাদেরকে, কোন বয়সের মানুষদেরকে আমরা কিশোর, কিশোরী বা যুব বলি, সেটা আমরা জানি, সেই আলোচনায় আমরা আসবো। তার আগে যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের মোট জনগোষ্ঠীর একটা বড় অংশ, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের মোট জনগোষ্ঠীর 60% হচ্ছে কিশোর এবং যুব। তার মানে আমাদের এই পুরো জনগোষ্ঠীর মধ্যে সংখ্যার দিক থেকে তারা একটা গুরুত্বপূর্ণ। অতএব তাদের স্বাস্থ্য সেবা নিয়ে অবশ্যই আলাদা করে কথা বলা দরকার, নাম্বার 1। এটা হচ্ছে সংখ্যার কারণে। দ্বিতীয়ত, আমরা যদি তাদের নিয়ে কথা বলতে চাই, তার পিছনে আরেকটি যুক্তি হতে পারে, সেটা হচ্ছে যে এই কিশোর এবং যুব হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন, অর্থাৎ পরবর্তী ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্ম। অর্থাৎ আমরা যদি আমাদের প্রজন্মটাকে সুস্থ, স্বাভাবিক এবং গতিশীল রাখতে চাই, আমরা যদি সুস্থ রাখতে চাই, স্বাভাবিক রাখতে চাই, গতিশীল রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের আমাদের তাদের কথা অবশ্যই বিবেচনা করতে হবে। কারণ আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে না পারি, সুস্থ রাখতে না পারি, স্বাভাবিক রাখতে না পারি, তাহলে কিন্তু জাতিগতভাবে আমাদের অস্তিত্বের প্রশ্ন তৈরি হবে। তো সেই জায়গা থেকেও যুব এবং কিশোরদের নিয়ে আমাদের, তাদের স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের কথা বলা দরকার। তৃতীয়ত যে কথাটি বলবো সেটি হচ্ছে যে কিশোর এবং যুব বয়সে, বিশেষত কিশোর বয়সে আসলে একটা বয়ঃসন্ধির, অর্থাৎ আমরা যখন একেবারে শিশু থাকি, আমরা শিশু থেকে যখন আস্তে আস্তে বড় হতে থাকি, তখন আমরা একটা পর্যায়ে কিশোর হই এবং আস্তে আস্তে আমরা যুবর দিকে যেতে থাকি, আমরা আরো ম্যাচিউরড হতে থাকি, আমরা পরিপূর্ণ হতে থাকি। তো এই যে সন্ধিক্ষণ, একটা পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বোঝাপড়া, আমাদের শারীরিক পরিবর্তন, আমাদের চলাফেরা, সমস্ত কিছুই কিন্তু আসলে পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনটা আমরা যদি না বুঝতে পারি, এবং সেটি কিন্তু একটা স্বাস্থ্যগত ব্যাপার, একটা স্বাস্থ্য সেবার ব্যাপার, হ্যাঁ, স্বাস্থ্যের সমস্যারও ব্যাপার, সেটি যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে কিভাবে মানিয়ে নিতে হবে, কিভাবে এটাকে ব্যবহার করতে হবে, কিভাবে গ্রহণ করতে হবে, সেটা যদি আমরা না জানি, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় সেটি আমাদের জীবন নাশের মতো হুমকি হয়ে দেখা দেয়। এমন অনেক বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, স্বাস্থ্যের এমন অনেক ক্ষতি হয়ে যেতে পারে, যেটি সারা জীবন আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। সেই কারণেও এই বয়সে যেহেতু এই ঘটনাটি ঘটে, এই যে সন্ধিক্ষণ, বয়সের যে সন্ধিক্ষণটা ঘটে, একটি বয়স থেকে আরেকটি বয়সের দিকে আমরা যেতে থাকি, সেই কারণেও আমাদের কিন্তু যুব এবং কিশোরদের নিয়ে কথা বলাটা গুরুত্বপূর্ণ। মূলত এই 4টা জায়গা আমার কাছে মনে হয়। এবং এক আপা বলছিলেন যে এই বয়সে তো আসলে আমরা অনেক বেশি অভিজ্ঞ মানুষের মতো জানার সুযোগ পাই না, জানতে পারি না, পরিবার থেকে বলি, সমাজ থেকে বলি, তো সেই কারণে তাদের জানানোটা আমাদের একটা গুরুত্বপূর্ণ। তো এই ছিল মোটামুটি আমাদের শুরুর আলোচনা, যে কেন আমরা যুব এবং কিশোরদের নিয়ে, তাদের স্বাস্থ্য সেবা নিয়ে আলাদা করে কথা বলছি। আমি বোধহয় আপনাদেরকে খানিকটা হলেও ধারণা দিতে পেরেছি। তো আমি যদি আবার আপনাদের কাছে জানতে চাই যে যুব এবং কিশোরদের স্বাস্থ্য সেবা নিয়ে আমরা আলাদা করে আজকে কথা বলছি এবং আমরা মনে করেছি এটা গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আমরা যে আলোচনা করলাম এতক্ষণ, সেই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে কিনা? কেউ কোনো প্রশ্ন করতে চান? যদি প্রশ্ন করতে চান তাহলে হাত তুলে অথবা আনমিউট করে আপনারা কথা বলতে পারেন। না হলে হয়তো আমরা পরবর্তী আলোচনার দিকে এগিয়ে যাব। প্রশ্ন থাকলে হাত ওকে, আমার মনে হয় যে এখন হয়তো প্রশ্ন করছেন না, তো আমরা পরবর্তী আলোচনার দিকে যাই। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে, আমি যেটা জিজ্ঞেস করছিলাম আপনাদের কাছে, এই যে কিশোর, কৈশোর বা যুব বলতে আমরা কাদেরকে বুঝি, কোন বয়স সীমার মধ্যে থাকলে তাদেরকে আমরা কিশোর বলছি, কোন বয়সের মধ্যে থাকলে আমরা যুব বলছি? কেউ কি আমাকে বলে একটু সহযোগিতা করতে পারেন যে কোন বয়সের মানুষদেরকে আমরা কিশোর বা যুব বলি, কিশোর কাদেরকে বলি, কোন বয়স পর্যন্ত? একদম মানে সঠিক হতে হবে এরকম না, আপনাদের ধারণার জায়গা থেকে আপনারা বলতে পারেন কাদেরকে আমরা বলছি যে কিশোর, কাদেরকে বলছি আমরা যুব। কেউ কি একটু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন প্লিজ। যে
হ্যাঁ, 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত যুব বয়স, আর হচ্ছে 18 থেকে বাকি সময়টা হচ্ছে যুবক বয়স আর কি। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে প্রথম হচ্ছে 16। 16 থেকে 18 বছর পর্যন্ত কিশোর কিশোর। আচ্ছা, কিশোর বয়স, এবং তার উপরে আমরা 30 বছর পর্যন্ত আমরা বলছি এটাকে যুব, এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, খুব চমৎকার। তো আমরা একটু দেখি আসলে আমরা যেহেতু স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি এবং আন্তর্জাতিকভাবে স্বাস্থ্যসেবা নিয়ে যারা কাজ করেন তারা আসলে কি বলছেন? আ কিশোর এবং যুব বলতে আসলে কাদেরকে বোঝাচ্ছেন? কোন বয়সকে বোঝাচ্ছেন? সেটা আমরা একটু চট করে দেখে নিই। আ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১০ থেকে ১৯ বছর পর্যন্ত বয়স যাদের, তাদেরকে বলা হচ্ছে কিশোর বা কৈশোরকাল, এটাকে আমরা বলছি। এবং তার উপরে ৩৫ বছর পর্যন্ত যারা, এই যে ১৯ থেকে ৩৫ এর মধ্যে, অর্থাৎ এই বয়সটাকে আমরা বলছি যুব। তারা হচ্ছে পরিপূর্ণ যুব। হ্যাঁ? তো আমরা এই বয়সের তরুণদেরকে নিয়ে আজকে কথা বলবো। তাদের স্বাস্থ্যসেবা, তাদের স্বাস্থ্যসেবার সমস্যা এবং তার সমাধানে কি করণীয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং যেমনটা শুরুতেই সুব্রতদা বলছিলেন যে এই বয়সের তরুণদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে সেগুলো যেমন আমরা জানবো, একই সাথে সেগুলো আরো কত ভালোভাবে করা যায়, করা যেত, বা বিশেষজ্ঞরা কি মনে করছে, তথ্য কি দিচ্ছে, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। তো চমৎকার, আপনারা যারা অংশগ্রহণ করছেন আমি অনুরোধ করব আপনারা সবাই অংশগ্রহণ করবেন, কথা বলবেন। এখানে কোনো ভুলের বিষয় নেই। আমরা প্রশ্ন করতে পারি, আমরা মতামত দিতে পারি, আমরা অবশ্যই তার মধ্য দিয়ে আমরা শিখব। তো আমরা দেখলাম যে আমাদের এই ১০ থেকে ১৯ বছর এবং সর্বোপরি যদি আমরা চিন্তা করি ৩৫ বছর পর্যন্ত যে বয়সের মানুষ আমাদের দেশে, সেই মানুষের সংখ্যা হচ্ছে ৬০ ভাগের মতো। তার মানে একটা বিরাট জনগোষ্ঠী হচ্ছে আমাদের কিশোর এবং তরুণ এবং যুবক। তাহলে তাদের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা কথা বলছি। এখন আমরা একটু দেখে নিব যে সেই তরুণ, কিশোর এবং যুবকদের স্বাস্থ্যসেবা নিয়ে আসলে আ মানে কথা বলা কেন গুরুত্বপূর্ণ? তার আগে আমরা বলছিলাম ৪ টা পয়েন্টের কথা আমরা বলছিলাম। সংখ্যার কথা বলেছি, তাদের বয়ঃসন্ধির কথা বলেছি, আমাদের পরবর্তী প্রজন্মকে আ সুন্দর সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি। আ এবং এই বয়ঃসন্ধিকাল সময়ে তাদের অনেক ধরনের ভয়াবহ পরিণতির মধ্যে পড়ে যেতে হয়। এইসব কারণে আমরা বলছি যে তাদের স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের অবশ্যই কথা বলা দরকার। আমরা আরেকবার একটু দেখে নেব যে যদি আমরা তাদের এই স্বাস্থ্যসেবাকে গুরুত্ব না দেই, তাদের নিয়ে কথা না বলি, আ বা তাদের নিয়ে আমরা না ভাবি, তাদের স্বাস্থ্যসেবা নিয়ে না ভাবি, তাহলে কি ধরনের মাশুল আমাদেরকে দিতে হতে পারে সেটাই আমরা এখন একটু দেখব। এই যে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার আসলে গুরুত্বটা কি? আমরা যে কথাটা বলছিলাম, কেন আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার? প্রথম পয়েন্টটা হচ্ছে ১০ থেকে ১৯ বছরের মধ্যেই ৭০% অসংক্রামক রোগের প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ সংক্রমণ বলতে একজনের থেকে আরেকজনের ছড়ায় এইরকম রোগ নয়। যেসব রোগ, সেইরকম রোগ ১০০ টার মধ্যে ৭০ ভাগই এই বয়সের মধ্যে মানুষের মধ্যে বাসা বাঁধে। অর্থাৎ ১০ থেকে ১৯ বছরের বয়সে যখন মানুষ থাকে, তখন তার মধ্যে যে রোগগুলো তৈরি হয় তার মধ্যে ৭০ ভাগ রোগ হচ্ছে এই বয়সে তৈরি হয়। তার মানে কি ভয়াবহ দেখেন, ১০ থেকে ১৯ বছর এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সটায় যদি আমরা তাদেরকে সেবা না করতে পারি, তাদেরকে প্রোটেক্ট না করতে পারি, তাদের সচেতন না করতে পারি, তাহলে কিন্তু তারা এই অসংক্রমণ রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যোগ্য যেসব রোগ প্রতিরোধ করা যায়, এইরকম অসংক্রমণ রোগ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, মানে ধরেন প্রাপ্তবয়স্ক মানুষ ১০০ জন মানুষ আ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে। তাদের ৭০ জনকে দেখা গিয়েছে যে তাদের যে রোগ হয়েছে সেটা তাদের কৈশোরে হয়েছে। অর্থাৎ তারা যখন কিশোর বয়সে ছিল, তাদের সেই বয়সে সেই রোগটা ধরা দিয়েছে। তার মানে ১ম পয়েন্টটা এবং ২য় পয়েন্টটা খুবই পাশাপাশি একটা পয়েন্ট। অর্থাৎ আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন এবং রোগে আক্রান্ত হয়েছেন, অসংক্রমণ কোন রোগে আক্রান্ত হয়েছেন, তার ৭০ ভাগের জন্য দায়ী হচ্ছে আপনার ওই ১০ থেকে ১৯ বছরের মধ্যে। ১০ থেকে ১৯ বছর বয়সে আসলে ওই রোগটা শুরু হয়েছিল। কিন্তু প্রাপ্তবয়স্ক যখন আপনি হয়েছেন তখন সেই রোগটা হয়তো আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটাই আমাদের গবেষণার তথ্য আমাদেরকে বলছে। এরপরে বলছে শিশু বিবাহের ভয়াবহতা।
বলছে যে এই যে আমরা যদি কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবাটা না নিশ্চিত করতে পারি, তাহলে আমরা অল্প বয়সে বিশেষ করে কন্যা শিশুদেরকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি। পুত্র শিশু এখানে আছে, ছেলে শিশু এখানে আছে, কিন্তু সবচেয়ে বেশি ভয়াবহতার শিকার হচ্ছে কন্যা শিশুরা। তারা আসলে বুঝতে পারছে না যে তারা শারীরিক এবং মানসিক ভাবে তখনও প্রস্তুত হয়নি। তার মানে তার স্বাস্থ্য সেবার সেই তথ্যটা তার কাছে জানা নেই। মানে সেই কারণে বিয়ের মতো এরকম একটা বড় সিদ্ধান্ত তারা নিয়ে ফেলছে। এবং একটা গবেষণার আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখেন, 20 থেকে 24 বছর বয়সী এইরকম মেয়েদের সাথে কথা বলে দেখা গেছে যে তাদের 100 জনের সাথে কথা বলে দেখা গেছে তাদের 59 জনই হচ্ছে 18 বছরের মধ্যে বিয়ে হয়ে গেছে। তার মানে যাদের বিয়ে হয়েছে এবং এখন যাদের বয়স 20 থেকে 24 বছর, তাদের উপরে একটা জরিপ করে দেখা গেছে তাদের 59%, 100 জনের মধ্যে 59 জন তাদের 18 বছরের আগে বিয়ে হয়েছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এই বয়সে যখন তাদের বিয়ে হয়েছে, তখন তারা স্বাস্থ্য সেবার যে গুরুত্ব সেটা সম্পর্কে তারা জানতো না। ফলে বাল্যবিবাহের শিকার হয়েছে। এখন বাল্যবিবাহের শিকার হওয়ার ফলে কি হয়েছে? সেই সেই মেয়েটি বা সেই ছেলেটি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো বেশি হচ্ছে বাল্যবিবাহ, ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে। তাহলে সে তার কৈশোর জীবন, যেই যেই জীবনে তার খেলাধুলা করে বেড়ানোর কথা, লেখাপড়া করার কথা, জীবন গঠন করার কথা, সেই জীবনটা কিন্তু সে সারা জীবনের জন্য হারিয়ে ফেলছে। সে ওই জীবনে কিন্তু আর ফিরে যেতে পারছে না। কারণ ততক্ষণে তার বিয়ে হয়ে গেছে, সে সাংসারিক কাজকর্ম এবং সংসার এবং সন্তান পালনের মতো, সন্তান ধারণের মতো এই ধরনের বড় কার্যক্রমে সে যুক্ত হয়ে যাচ্ছে বা তাকে হতে হচ্ছে। ফলে তার কৈশোর জীবন এবং শিক্ষা জীবন সে হারিয়ে ফেলছে। এরপরে কি হচ্ছে? অপরিণত বয়সে গর্ভধারণ এবং মানে এর ফলে মায়ের মৃত্যু হচ্ছে, শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটা ঘটনা, ধরেন 10 থেকে 19 বছরের মধ্যে তার স্বাস্থ্য সম্পর্কে সে যদি সিদ্ধান্ত নিতে পারতো, সে যদি জানতে পারতো, তাহলে এতগুলো ঘটনা কিন্তু তার ঘটতো না। তার মানে ধরেন অসংক্রমণমূলক যে রোগ, সেগুলোতে আক্রান্ত হওয়ার চান্স থাকতো না, সুযোগ থাকতো না। তার অল্প বয়সে, অপরিণত বয়সে বিয়ে হয়ে যেত না, এবং বিয়ে হয়ে যাওয়া না হলে সে তার শিক্ষা জীবন এবং কৈশোর জীবন ফিরে পেত, জীবন গঠন করতে পারতো, শিক্ষা গ্রহণ করতে পারতো, পরিণত হয়ে উঠতে পারতো। তাকে অল্প বয়সে, অপরিণত বয়সে মা হতে হতো না, এবং তাকে অপুষ্ট সন্তান বা মৃত সন্তান ধারণ করতে হতো না। তার মানে একটি ঘটনা আমাদেরকে কত দূরে নিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা ঘটছে, তথ্য বলছে যে এই যে কৈশোরকালীন যে মানসিক সংকট, আমরা বলছিলাম যে বয়ঃসন্ধিকালে যে মানসিক সংকট তৈরি হচ্ছে, মানে সে তখন রবীন্দ্রনাথের ভাষায়, মানে এটা একটা এমন একটা বয়স, বড়দের সাথে আপনি মিশতে পারেন না, মিশতে পারি না আমরা। আমরা প্রত্যেকেই এই জীবন পার করছি বা করেছি, বা এখন যারা শিশু আছেন, কৈশোর আছেন, তারা হয়তো পার করছেন, করবেন। তো সেই সময় যেটা হয়, বড়দের সাথে মেশা যায় না, ছোটদের সাথে আমরা মিশতে পারি না, এমন একটা মাঝামাঝি অবস্থায় আমরা থাকি। এবং সেই সময় অনেকগুলো মানসিক সংকট তৈরি হয়। ভয়েস চেঞ্জ হয়, মেয়েদের অনেক শারীরিক পরিবর্তন দেখা দেয়, ছেলে মেয়ে উভয়েরই। এবং আমাদের এই যে মানসিক যে গঠনটা, সেটা এত দ্রুত পরিবর্তন হতে থাকে, এই সময় দেখা যাচ্ছে আত্মহত্যার মতো ভয়াবহ পরিণতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং এটা আত্মহত্যার ক্ষেত্রে একটা বড় কারণ হিসেবে দেখা দিচ্ছে যে এই কৈশোর বয়সে, যুব হয়ে ওঠার আগে যে বয়ঃসন্ধিকাল, সেই সময় তাকে সঠিকভাবে পরিচর্যা করা হয়নি, তার যে মানসিক সাপোর্ট দেওয়া দরকার। আমরা স্বাস্থ্য সেবা মানে কিন্তু শুধু শরীরের সেবা নয়, মানসিক সেবাও এর সাথে যুক্ত, ইনক্লুডিং মেন্টাল হেলথ। হুম তো মানসিকতাও কিন্তু একটা স্বাস্থ্যের মধ্যে পড়ে, মানসিক স্বাস্থ্য। সেই সেবাটা আমরা না দিতে পারার কারণে তারা আত্মহত্যার মতো বা আত্মহননের মতো, নিজেকে খুন করে ফেলার মতো, শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত তারা নিচ্ছে। তার মানে এই ঘটনাগুলো ঘটছে। আমরা যদি কৈশোরদেরকে, যুবদেরকে এই স্বাস্থ্য সেবা তাদের স্বাস্থ্য সেবা যদি নিশ্চিত না করতে পারি, তাহলে আমরা দুইটা ঘটনা দেখব। একটা হচ্ছে রোগে আক্রান্ত হব, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শেষ করে ফেলবো, এবং আমরা মৃত্যুর মতো এরকম ভয়ঙ্কর ঘটনা বাড়তে থাকবে।
মাতৃমৃত্যু, শিশু মৃত্যু। ফলে এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, কথা বলতে হবে এবং এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়েই বর্তমান সরকার এই কিশোর এবং যুব বান্ধব যে স্বাস্থ্যসেবা, এটাকে বলছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা, মানে বিশেষভাবে স্বাস্থ্যসেবা চালু করেছে। আমরা সেই স্বাস্থ্যসেবাগুলোর একটু নমুনা দেখি, তাহলে আমরা দেখতে পাবো কারা কাজ করছে। এই বিষয় নিয়ে কাজ করছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এগুলো কাজ করছে। একদিকে হচ্ছে সরকার কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকদিকে দেখেন আমাদের পরিবার এবং সমাজ, আমরা যে পরিবারে বাস করি তারাও কিন্তু কাজ করছে, মানে বা কাজ করতে হচ্ছে আমাদের, এবং যারা এখনো করছেন না তাদেরকেও করতে হবে। তার মানে সরকার অনেকগুলো মন্ত্রণালয় মিলে এই স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করার চেষ্টা করছে। তথ্য মন্ত্রণালয় তথ্য দিয়ে সাহায্য করছে যে কি পরিমাণ জনগোষ্ঠী আমাদের তরুণ, কি পরিমাণ জনগোষ্ঠী আমাদের কিশোর। শিক্ষা মন্ত্রণালয় তার শিক্ষার মধ্যে কিভাবে ওই বিষয়গুলো তরুণ বয়সের, কৈশোর বয়সের স্বাস্থ্যসেবার বিষয়গুলোকে কিভাবে যুক্ত করা যায় সেগুলো নিয়ে কাজ করছেন। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় আহ নারী কন্যা শিশুদের স্বাস্থ্য সেবাটাকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেগুলো নিয়ে কাজ করছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করছেন। এভাবে সরকার কাজ করছেন। অন্যদিকে আমরা পরিবার থেকে কাজ করছি। আমরা যদি আরো দেখি, আমরা যেটা বলছিলাম যে বিদ্যালয়ে স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম চালু করা হয়েছে। এখনো যদিও সব জায়গায় আমরা চালু করতে পারিনি, বা গভর্নমেন্ট হয়তো এখন সব জায়গায় চালু করতে পারেনি, কিন্তু পরিকল্পনার মধ্যে রয়েছে। এছাড়া ধরেন যারা বিদ্যালয়ে নেই, যেসব কিশোর এবং যুবরা, তারা কিন্তু বেসরকারি উন্নয়ন সংগঠনের উদ্যোগে কিশোর ক্লাব, কৈশোর বয়সের ক্লাব, এবং সেখানে অ্যাডোলসেন্ট ক্লাব বলা হচ্ছে ইংরেজিতে, সেখানে কিন্তু স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ পাচ্ছে। এছাড়াও আমরা জানি যে তৃণমূল পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক, সেগুলো সম্পর্কে আপনারা জানেন, যেহেতু এই ধরনের কার্যক্রমের সঙ্গে আপনারা কোনো না কোনো ভাবে যুক্ত, স্যাটেলাইট ক্লিনিক কাজ করছে। ফলে আমরা যদি ধরি একজন কিশোর এবং যুবকের জন্য ধরেন কি হচ্ছে আমাদের বর্তমান সুযোগগুলো আমাদের চারপাশে, আমরা মাঝখানের ঘরটাকে যদি ধরি, যে অ্যাডোলসেন্ট এবং ইউথ ফ্রেন্ডলি হেলথ সার্ভিস, তরুণ এবং যুবদের জন্য কিশোর এবং যুবদের জন্য, তরুণদের জন্য যে স্বাস্থ্য সেবা, তার আশেপাশে আমরা এই ঘটনাগুলোকে এখন আমরা দেখতে পাই। পরিবারকে দেখতে পাই, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে দেখতে পাই, আমাদের কমিউনিটিতে বা আমাদের এলাকায় আমরা কিশোর ক্লাব, আমরা স্যাটেলাইট ক্লিনিক এবং আমরা বিদ্যালয় দেখতে পাই, যারা কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করছে। এই জায়গাটায় আমরা যে কথা এতক্ষণ বললাম, আমরা কেন গুরুত্বপূর্ণ, এবং সরকার এবং বেসরকারি উন্নয়ন সংগঠন, আন্তর্জাতিক সংগঠন এই বিষয় নিয়ে কিভাবে কাজ করছে, করার চেষ্টা করছে, তার চিত্রটা আমি একটু, ছবিটা একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। কারো কোনো প্রশ্ন আছে কি এই পর্যন্ত যে আলোচনা করলাম? কোনো জায়গায় আপনাদের কোনো প্রশ্ন আছে, জানতে চান, প্রশ্ন করতে চান, বা কোনো মতামত দিতে চান? আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো যে কেউ কোনো মতামত দিতে চান কিনা। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে বা কথা বলার সুযোগ, কিন্তু আপনাদের, কারণ শুধুমাত্র অংশগ্রহণ নয়, অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণ দরকার। হ্যাঁ, যিনি কথা বলছেন তার প্রশ্নের উত্তর বা তার সাথে যদি আপনারা কথা বলতে চান, প্লিজ বলতে পারেন। তো আমরা দেখছিলাম যে সরকার এবং উন্নয়ন সংগঠনগুলো এখনো পর্যন্ত কিভাবে কাজ করার চেষ্টা করছে, কোন কোন জায়গায় কাজ করার চেষ্টা করছে, এই জায়গাগুলো আমরা আরেকটু বিস্তারিত পরবর্তী আলোচনাগুলোতে আমরা দেখতে পাবো। তবে সুব্রতদা যেটা বলছিলেন, আমি বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা যদি কথা বলেন, আমি বিশেষজ্ঞ না এই বিষয়ে, আমি হয়তো উন্নয়ন কর্মী হিসেবে কাজ করতে, যে তরুণদের সাথে কাজ করতে, যে আমার খুব সামান্য যেসব জানাশোনা, তারই আদলে আমি কথা বলার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি হলে হয়তো আরো ভালো করে করা যেত, অনলাইনে আমাদের সুযোগের মধ্যে যতটুকু আমরা সেটা করার চেষ্টা করছি। আমি খুব খুশি হব যদি আপনারা আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন, আপনাদের কোনো অভিজ্ঞতা যদি থাকে, সেক্ষেত্রে আমাকে বলবেন।
আমাদের এই আলোচনা তাহলে সবার জন্য, আমি নিজেও অনেক বেশি শিখতে পারবো আপনাদের কাছ থেকে। তো আমরা দেখছিলাম যে কিভাবে কাজটি করার চেষ্টা করা হচ্ছে। এখন আমরা দেখব এই যে এতক্ষণ বলছিলাম যে স্যাটেলাইট ক্লিনিক, মন্ত্রণালয়, সেগুলোকে আমরা একটু বিস্তারিতভাবে দেখি যে এই কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সরকার এবং উন্নয়ন সংগঠনের উদ্যোগগুলো কি, কি? তারা কি, কি করার চেষ্টা করছে? একটা হচ্ছে কিশোর-কিশোরীর পরিবারকে সচেতন করা হচ্ছে। যেই যেই পরিবারে কিশোর রয়েছে, তরুণ রয়েছে, যুব রয়েছে, সেই পরিবারকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। এটা সরকারও করছে এবং বেসরকারি সংগঠন সমূহও করছে। যাতে করে তারা, কারণ একজন কিশোর এবং যুব সবচেয়ে বেশি সময় থাকে পরিবারে এবং তার পরিবার তাকে সবচেয়ে ভালো জানে। অতএব তাকে যদি তার সেবা যদি নিশ্চিত করতে হয়, তার স্বাস্থ্য সেবা যদি নিশ্চিত করতে হয়, উদ্যোগ বলেন বা সেবা বলেন, সেটা তার পরিবারই সবচেয়ে বেশি ভালো করে করতে পারে। সেই জায়গাটাই সরকার কাজ করছে। আমি আগেও বলে রাখি যে আপনারা যদি সারা বাংলাদেশের চিত্রের সাথে মেলান, ব্যাপারটা এরকম না। কিন্তু সরকার এবং উন্নয়ন সংগঠনগুলো বিভিন্ন জায়গায় এই কাজগুলো করছে এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশেই আসলে এই কার্যক্রমগুলো ছড়িয়ে যাবে। এবং কিছু কার্যক্রম সারা বাংলাদেশেই সরকার ছড়িয়ে দিয়েছে এবং এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএসএআইডি, সুখী জীবন, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল, লাইট হাউস, এরকম সংগঠন আপনাদের আমরা যদি এখন বলি, অনেক সংগঠন এখন মাঠ পর্যায়ে কাজ করছে তরুণদের নিয়ে, কিশোরদের নিয়ে। সো দ্বিতীয় যে কাজটা করছে সরকার, সেটা হচ্ছে যে শারীরিক শিক্ষা এবং তার গুরুত্বের বিষয়টি পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়েছে। অর্থাৎ আমরা যে সকল কিশোররা এখন শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত, তারা কিন্তু বাই ডিফল্ট, মানে না চাইলেও তারা জেনে যাচ্ছে যে শারীরিক শিক্ষাটা কি, স্বাস্থ্য সেবা কি, কোন বয়সে কোন ধরনের সচেতনতা দরকার, সেটা কিন্তু সংযোজন করা হয়েছে এবং সরকার কিন্তু এই কৃতিত্বের দাবিদার। সরকার এই কাজটি করেছে। এরপরে আমরা এর আগের আলোচনায় বলছিলাম যে তৃণমূল পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করা হয়েছে, যেখানে একেবারে প্রান্তিক মানুষের দোরগোড়ায়, অর্থাৎ তারা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে ক্লিনিকে বা সরকারি যে সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে সেখানে যেতে পারছে না, কিন্তু খুব সহজ যাতে যেতে পারে, তৃণমূল পর্যায়ে এরকম স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করা হয়েছে। সেখান থেকেও কিন্তু কৈশোর এবং যুবদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে। এরপরে আমরা বিদ্যালয় কেন্দ্রিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং অনেকগুলো বিদ্যালয়, বিশেষ করে এখানে ইউনিসেফ এর কথা বলা যেতে পারে, ইউএসএআইডির সাথে কাজ করছেন, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর কথা আমি জানি। এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা বিদ্যালয়ে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তার মানে একেবারে প্রাথমিক অবস্থায় যদি আমি মেয়েদের কথা বলি, মিনিস্ট্রেশন এবং হাইজিন থেকে শুরু করে একদম প্রাথমিক অবস্থায় যাতে সে পরামর্শ নিতে পারে, সেবা নিতে পারে, সেই জন্য বিদ্যালয়ে একটা এরকম একটা মেকানিজম, এরকম একটা প্রক্রিয়া চালু করার চেষ্টা করা হয়েছে, যাতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সহজেই যাতে সেই সম্পর্কে ধারণা নিতে পারে, কথা বলতে পারে, যেতে পারে, পরামর্শ নিতে পারে। সেটাকে আমরা বলছি বিদ্যালয় কেন্দ্রিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন। এটা কিন্তু সরকারের উদ্যোগে হয়েছে এবং উন্নয়ন সংগঠনের উদ্যোগে তৃণমূল পর্যায়ে ওই যে কিশোর ক্লাব তৈরি করা হচ্ছে, কৈশোর ক্লাব তৈরি করা হয়েছে। মানে আমরা যদি দেখি যে সব কিশোররা কিন্তু আমাদের বিদ্যালয়ে নেই, তারা পাঠ্যপুস্তকের মাধ্যমেও জানতে পারছে না, আবার বিদ্যালয়ে যে স্বাস্থ্য কেন্দ্র সেখান থেকে তারা জানার সুযোগ পাচ্ছে না। তাহলে তাদেরকে কিভাবে জানানো যায়? সেই কারণে তাদের তৃণমূল পর্যায়ে কিশোর ক্লাব তৈরি করা হয়েছে, যার মাধ্যমে তারা চাইলে জেনে নিতে পারে, এই বিষয় সম্পর্কে জানতে পারে। এরপরে আমরা যদি জেলা এবং উপজেলা পর্যায়ের কথা চিন্তা করি, সেখানে স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে সরকারিভাবে, আমাদের জনস্বাস্থ্যের পক্ষ থেকে, যেটাকে পাবলিক হেলথ সার্ভিস বলা হচ্ছে, সেগুলো আছে এবং সেখানে কিন্তু একটা বিশেষ কর্নার তৈরি করা হয়েছে এই কিশোরদের জন্য, যুবদের জন্য, যাতে খুব সহজে তাদের কোনো অস্বস্তি না হয়। তারা যে শুধুমাত্র যুবদের জন্য এই কর্নারটা করা হয়েছে, যাতে কিশোরদের জন্য করা হয়েছে, যাতে তারা কমফোর্টেবলি তারা ওখানে যেতে পারে, তারা কথা বলতে পারে, তাদের স্বাস্থ্য সেবাটা নিতে পারে। এটাও কিন্তু সরকারের উদ্যোগ এবং এই উন্নয়ন সংগঠনের উদ্যোগ, কিছু কিছু ক্ষেত্রে যৌথ উদ্যোগ। তো এরপরে গণমাধ্যম
মাধ্যমে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ে প্রচারণা হচ্ছে। আপনার বিটিভি সহ অন্যান্য বেসরকারি চ্যানেলগুলোতেও আপনারা দেখবেন যে বয়ঃসন্ধিকাল, কিশোর বয়সের স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, যুব বয়সে কিশোর বয়সে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে বিভিন্ন ধরনের প্রচারণা, বিভিন্ন ধরনের অ্যাড, তথ্যমূলক তথ্যচিত্র এবং বিভিন্ন ধরনের নাটক, এই ধরনের প্রচারণা কিন্তু করা হচ্ছে। তার মানে এইখানে আমরা যদি মোটা দাগে দেখি, এই কার্যক্রমগুলো করার চেষ্টা করা হচ্ছে। এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে ২ টি জায়গা সচেতন করার চেষ্টা করা হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের পরিবার, অর্থাৎ যারা কিশোর এবং যুবর উপরে যাদের বয়স, সেই মানুষদেরকে, মানে আমাদের যারা অভিভাবক বা আমরা যারা অভিভাবক, তাদেরকে জানানোর চেষ্টা করা হচ্ছে। একই সাথে যারা কিশোর, যারা যুবক, যারা তরুণ, তাদেরকেও কিন্তু জানানো হচ্ছে, সেবা দেয়া হচ্ছে। এখনো পর্যন্ত এটাই হচ্ছে মডেল, যে এর মধ্য দিয়ে বলা হচ্ছে যে সার্বজনীন যে সচেতনতা, সার্বজনীন যে সেবার ব্যাপার, সেটা যাতে নিশ্চিত হয়। এইগুলোর মাধ্যমে মোটামুটি সরকার এবং উন্নয়ন সংগঠনগুলো সেবা দেওয়ার চেষ্টা করছে, সচেতন করার চেষ্টা করছে, তাদেরকে যুক্ত করার চেষ্টা করছে। আমি আবারও বলছি যে এটা যদি আপনি সারা বাংলাদেশের চিত্রের সাথে মেলান, হয়তো মিলবে না। অনেক জায়গায় এটা খুব ভালো ফল দিচ্ছে, অনেক জায়গায় এটা ভালো কাজে দিচ্ছে, ভালোভাবে সেবা দিচ্ছে এবং সরকার এবং উন্নয়ন সংগঠনের পরিকল্পনা রয়েছে এবং উন্নয়ন সংগঠনগুলো বিশেষ করে চেষ্টা করছে যাতে সরকার এটা সমস্ত দেশে এই সেবাটা ছড়িয়ে দেয় এবং তার জন্য সরকার কিছু কৌশলও নিয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো মোটামুটি এখনো পর্যন্ত মোটা দাগে এই হচ্ছে আমাদের মোটামুটি সেবা নিশ্চিত করা, কৈশোর এবং যুব বান্ধব যে স্বাস্থ্য সেবা সেটা নিশ্চিত করার ক্ষেত্রে উদ্যোগগুলো হচ্ছে। এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে বা প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য, তথ্য দেওয়ার জন্য। কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের এই পর্যন্ত যে আলোচনাটি হলো, এই আলোচনার এই মুহূর্ত পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। যদি আমরা এই আলোচনার পরবর্তী একটু উন্মুক্ত আলোচনায় আবারও সুযোগ দিব, কিন্তু যদি আলোচনাটি এখন হয় তাহলে এটি অনেক বেশি আপনাদের জন্য উপকার দেয়। হ্যাঁ, অনেক হতেই পারে এরকম যে এর বাইরেও কোনো উদ্যোগ হয়তো আছে, হয়তো আমার জানা নেই, আপনারা হয়তো জানেন, আপনাদের অভিজ্ঞতায় আছে, সেগুলো পেলে আমরাও সমৃদ্ধ হব। সেটা আমরা বারবার বলছি। ওকে, আমার মনে হয় যে আমরা আলোচনায় জি, কেউ কিছু বলছিলেন? ওকে, আমার মনে হয়েছে তাহলে আমরা আলোচনা এগুতে থাকি। আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমরা নিশ্চয়ই সেগুলো নিয়ে কথা বলবো। আমরা তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে সরকার এবং উন্নয়ন সংগঠন সমূহ আসলে কি করার চেষ্টা করছে, সেটা একটা মোটা দাগে একটা চিত্র আমরা দেখার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা বলছিলাম যে সরকার সবচেয়ে বড় যে কাজটা করেছে সেটা হচ্ছে যে এই যে কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক জাতীয় কৌশলপত্র তৈরি করেছে। 2017 থেকে 30 পর্যন্ত কি কৌশলে কাজ করা হবে সেটার একটা কৌশলপত্র তৈরি করেছে। আমি মনে করি যে পলিসির দিক থেকে সরকারের এটা সবচেয়ে একটা বড় উদ্যোগ, যে এই স্বাস্থ্যসেবার বিষয়টি যে সরকার গুরুত্ব দিচ্ছে তার জন্য কৌশলপত্র তৈরি করেছে। একদিনে হয়তো আমাদের মতো দেশে সবকিছু একদিনে হয়ে যায় না, কিন্তু এটা একটা অনেক আহ ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ যে কৌশলপত্র তৈরি করেছে। নিশ্চয়ই সেটি নিয়েই সরকার সামনের দিনে এগিয়ে যেতে চায় এবং আ আমার মনে হয় যে কৌশলপত্র যদি সুযোগ হয় আপনারা অনলাইন থেকে এটা পড়তে পারেন। এটা নিয়ে লেখালেখি আছে, এটা নিয়ে আলোচনা আছে। আপনারা YouTube এ চাইলে দেখতে পারেন। কৌশলপত্র একটা খুব চমৎকার একটা ব্যাপার। এই কৌশলপত্র যদি বাস্তবায়ন হয় আমাদের সত্যিকার অর্থেই কিশোর এবং যুবদের জন্য একটি যুববান্ধব স্বাস্থ্যসেবা, কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার সুযোগ অনেক বেশি বেড়ে যাবে এবং সেই লক্ষ্যেই উন্নয়ন সংগঠন এবং সরকার কাজ করে যাচ্ছে। এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এখন তরুণ এবং যুবকেরা এই বর্তমান এক্সিস্টিং এই সময়কালে যদি সে তার স্বাস্থ্যসেবা নিতে চায়, সুযোগগুলো কোথায় নিতে পারে? যদিও আমরা আগের আলোচনায় আমরা বলেছি স্যাটেলাইট ক্লিনিকের কথা, আমরা স্কুলের কথা, বিদ্যালয়ের কথা বলেছি, আমরা জেলা উপজেলার কথা বলছি। তারপরেও আমরা আরেকবার একটু
চোখ বুলিয়ে নিব, কোথা থেকে নিতে পারে? প্রথম যে জায়গাটা নিতে পারে সেটা হচ্ছে তার পরিবার থেকে। অর্থাৎ পরিবারের যারা অভিভাবক আছেন, পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা কিন্তু আপনার এই ব্যাপারে মানসিক সহযোগিতা করতে পারে। আমি আগেই বলেছি, মানসিকটাও কিন্তু একটা স্বাস্থ্য। এটাকে মানসিক স্বাস্থ্য বলছি। তার মানে পরিবার কিন্তু ডক্টর। পরিবারের মানুষজন কিন্তু ডক্টর। তারা কিন্তু অভিজ্ঞ। তারা এই জীবনটা পার করেছেন। অর্থাৎ তারা কিন্তু আপনাকে এই সেবাটি দিতে পারেন। তার মানে পরিবার থেকে চাইলে আপনি এই সেবাটি নিতে পারেন। সেজন্য যেটা দরকার, পরিবারের মানুষের সঙ্গে আপনার সম্পর্কটা সেরকম হতে হবে। সেরকম খোলামেলা। সেরকম মানে যাতে তারাও গ্রহণ করে, এই সম্পর্কটা দ্বিপাক্ষিক। অর্থাৎ পরিবারের পক্ষ থেকে আমরা যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছি পরিবারের, তাদেরকে যেরকম মানসিকভাবে তৈরি হতে হবে, একই সাথে যারা কিশোরে পৌঁছতো তারা হয়তো সংকোচ করবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অভিভাবক শ্রেণী যারা আছে তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে আমাদের। যাতে আমার বাচ্চাটি বা আমার পরিবারের কিশোর এবং যুবকটি স্বাচ্ছন্দ্যে তার সমস্যার কথা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যার কথা আমার কাছে বলতে পারে। যাতে আমি তাকে সহযোগিতা করতে পারি। আম সেক্ষেত্রে মেয়েরা হয়তো মায়েদের কাছে, বোনেদের কাছে, আ চাচীদের কাছে তাদের যেই সম্পর্কগুলো সেখানে হয়তো বেশি করে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ছেলেদের ক্ষেত্রে হয়তো মায়ের ক্ষেত্রে হতে পারে, বাবাদের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পরিবারের সব মানুষকে আসলে এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং সেখান থেকে কিন্তু সেবা পাবার সুযোগ আমাদের রয়েছে এবং সবচেয়ে বড় সুযোগটা হচ্ছে সেখানে। দ্বিতীয়ত হচ্ছে আমরা পাঠ্যপুস্তক থেকে। আমরা যারা শিক্ষার্থী আমরা সেখান থেকে সুযোগ নিতে পারি। আ সুযোগ নিচ্ছি এবং সেখানে কিন্তু সেই সুযোগ রয়েছে, সেখানে লেখাপড়া। এবং আমি বলব এখন শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই শুধু না। অনেকের হাতে এখন স্মার্টফোন। পরিবারের সবার হাতে না থাকলেও একজনের হাতে নিশ্চয়ই আছে। আমরা চাইলে কিন্তু অনলাইনে প্রচুর এটা নিয়ে লেখালেখি আছে, এটা নিয়ে ভিডিও আছে, এটা নিয়ে তথ্যচিত্র আছে। আপনারা YouTube এ চাইলে ভিডিও দেখতে পারেন। এটা নিয়ে সিনেমা আছে, নাটক আছে। আ বিভিন্ন উন্নয়ন সংগঠনের তথ্যচিত্র রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও আপনারা কিন্তু নিজেরা সমৃদ্ধ হতে পারেন, জানতে পারেন, তথ্য জানতে পারেন। আ আপনি সচেতন হতে পারেন। এরপরে আমরা বলছিলাম স্যাটেলাইট ক্লিনিক। স্যাটেলাইট ক্লিনিক সম্পর্কে আপনারা জানেন যে একেবারে প্রান্তিক মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটা ক্লিনিক্যাল ব্যবস্থা, যেখান থেকে সে খুব দ্রুত যে তার প্রাথমিক যে স্বাস্থ্যসেবা সেটা নিতে পারেন এবং সরকার এখানে বিশেষ করে কিশোর এবং যুবদের জন্য অপশন অর্থাৎ সুযোগ তৈরি করেছেন এখানে। বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র এটা নিয়ে আমরা আগেই বলেছি যে কয়েকটি জায়গায় ইউনিসেফ এবং ইউএসআইডি, পাথফাইন্ডার এই ধরনের উন্নয়ন সংগঠন যারা স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করেন, স্বাস্থ্য বিষয়ে কাজ করেন, তারা তাদের অনুপ্রেরণায়, তাদের চেষ্টায় বিদ্যালয় কেন্দ্রিক স্বাস্থ্য কেন্দ্র একটা মডেল তৈরি করা হয়েছে। সেখানে চাইলে শিক্ষার্থীরা যে তাদের সমস্যার কথা, বিশেষ করে বয়সন্ধিকালের যে সমস্যা, সচেতনতা, সেই ধরনের কার্যক্রমগুলো কিন্তু এইখান থেকে করা হয়ে থাকে। সেখান থেকে আমরা সেবা চাইলে নিতে পারি। উন্নয়ন সংগঠনের উদ্যোগে তৈরি আ কিশোর ক্লাব বা কৈশোর ক্লাব, সেখানে কিন্তু আ এখানে খুব মজার। আ খুলনার একটা ভিডিও দেখছিলাম যে এখানে অ্যা তারা বন্ধুদের কাছ থেকে শেখে। অর্থাৎ এক পেয়ারমেট অর্থাৎ একই ক্লাবের সদস্য সবাই তারা নিজেরা আলোচনা করে। এরকম একটা সমস্যায় সে কি করেছিল? সে কার কাছে গিয়েছিল? কার কাছে পরামর্শ নিয়েছিল? আ বা স্কুল স্কুলে যখন এই বিষয়টা জানলো সেখানে সে কার কাছে প্রশ্ন করেছিল? বা যখন উপজেলা পর্যায়ে গিয়েছিল সেখানে কোথায় যে সেবা নিয়েছিল? এই যে নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ। কৈশোর ক্লাবে কিন্তু এটার একটা সুযোগ আছে। একই সাথে উন্নয়ন সংগঠনগুলো কিন্তু এই ধরনের ক্লাবগুলোতে প্রচুর পরিমাণ আ ট্রেনিং, রিসোর্স, আ ভিডিও প্রদর্শনী এরকম দিয়ে তাদেরকে সচেতন করার চেষ্টা করে, তাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করে। আ এবং আমি আগেই বলেছিলাম যে জেলা এবং উপজেলা পর্যায়ে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার অর্থাৎ বিশেষভাবে তাদের জন্য আলাদা করে কর্নার তৈরি করা, সেখানে শুধু তারাই যাবে। আ এবং আমি দেশের বাইরে দেখেছি, সুব্রতদারও হয়তো দেখার সুযোগ হয়েছে। সেটা হচ্ছে দেশের বাইরে এই যে তরুণদের জন্য কর্নার থাকে এবং বৃদ্ধদের জন্য কর্নার থাকে আলাদা। কারণ এই বিশেষ বয়সের মানুষদের, এই ২ ধরনের মানুষদের আসলে বিশেষায়িত্ব মানে বিশেষ সেবা প্রয়োজন হয়। সেই কারণে আসলে এ ধরনের এবং
আপনারা এখন খেয়াল করবেন সব জায়গায় আমরা বলছি ইনক্লুসিভিটি, অর্থাৎ সম্পৃক্ততা, সার্বজনীন অংশগ্রহণ। তার মানে এই যে কোনো সেবার ক্ষেত্রে যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, শারীরিকভাবে যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, এরকম ব্যক্তি রয়েছেন, অসুস্থ ব্যক্তি রয়েছেন, নারী রয়েছেন, শিশু রয়েছেন, তাদের তাদের জন্য কিন্তু এই ধরনের বিশেষ সেবাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন কিশোর বান্ধব, যুব বান্ধব স্বাস্থ্য সেবার কথা বলছি, কিশোর ও যুব বান্ধব স্বাস্থ্য সেবার কথা বলছি, সেখানে কিন্তু এই যে বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তি, যে তরুণ বা কিশোর রয়েছে, তাদের তাদের জন্য কিন্তু আমাদের তাদেরকে যুক্ত করেই কিন্তু আমাদের কথা বলতে হবে। ঠিক আছে? তো এখন এই সেবাগুলো তো সরকার দিচ্ছে, সব ক্ষেত্রে কি একদম মনের মতো সব জায়গায় সেবা পাচ্ছি? সেটা একটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আমরা কোন জায়গায় কি বাধাপ্রাপ্ত হচ্ছি? আমাদের কি মনে হচ্ছে এই জায়গাটা এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে? এই জায়গাটা এরকম না হলে এরকম হওয়া দরকার ছিল? যেহেতু আমরা শুরু করেছি, কাজ করলে তার মধ্যে ভুল থাকতে পারে, তার মধ্যে অসম্পূর্ণতা থাকতে পারে, আমাদের জানার ঘাটতি থাকতে পারে, আমাদের আন্তরিকতার ঘাটতি থাকতে পারে। আমরা একটু দেখব সরকার এবং উন্নয়ন সংগঠন সমূহ যে এত কাজ করছে, তার মধ্যে সমস্যাগুলো কোথায়? কোন জায়গায় যে আমাদের থেমে যেতে হচ্ছে? কোন জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি? তো কেউ কি কথা বলছিলেন? কেউ কিছু বলতে চান? না, আপনি চালিয়ে যান। ওকে। তো আমরা কোথায় বাধা পাচ্ছি সেটা আমরা এখন একটু দেখব। আমরা প্রথম যেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে যাদের জন্য কথা বলছি, যে কিশোর কিশোরী, যুবক এবং তাদের পরিবার এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে সচেতন নয়। যে পরিমাণ সচেতন হওয়া দরকার সেই পরিমাণ সচেতন তারা নয়। এটা হচ্ছে ১ নম্বর বাধা। অর্থাৎ এখনো আমাদের মধ্যে কিন্তু ওই ধারণা রয়েছে যে ছেলে, তার বয়স এখন ১২ থেকে ১৫ র দিকে যাচ্ছে। তার শারীরিক পরিবর্তন হচ্ছে। তার একটু মেজাজটা খিটখিটে থাকে। সে সহজে রেগে যায়। চুপচাপ থাকে, মানুষের সাথে কথা বলে না, অন্যদেরকে এড়িয়ে চলে। এগুলো বোধহয় একটা স্বাভাবিক ব্যাপারও। বাবা ভাবছে হয়তো এটা আমারও হয়েছিল। আমি যখন এরকম ছিলাম তখন আমারও হতো। মা হয়তো ভাবছে মেয়ে এরকম। তার যে এখন শারীরিক পরিবর্তন বা এটা ওটা হচ্ছে, তার মধ্যে যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে, সে হয়তো একটু হাসতে পছন্দ করে, একটু বেশি হাসি-খুশি থাকে। সো এইগুলোর ব্যাপারে এখনো কিন্তু আমাদের অনেক পুরাতন ধ্যান ধারণা রয়ে গেছে। আমরা কিন্তু আমরা সেগুলো অনেক ক্ষেত্রে মানছি না বা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু এগুলো ওই যে বললাম মানসিক স্বাস্থ্যের ব্যাপার কিন্তু। এগুলোর কারণে এগুলো যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে কিন্তু আত্মহননের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলছে শিশুরা, এই কিশোররা। ফলে আমাদের কিশোর-কিশোরীদের নিজেদেরকে সচেতন হতে হবে। একই সাথে আমাদের পরিবারের মানুষদেরকে ভীষণভাবে সচেতন হতে হবে। খেয়াল রাখতে হবে যে এই বয়সে যেহেতু আমার আমার আ শিশুর হচ্ছে শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়। সেই সময় আসলে তাহলে কি সাপোর্ট তাকে দেওয়া দরকার? প্রয়োজন যদি হয় তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রয়োজন যদি পড়ে, তাহলে সেটাও আমরা কিন্তু অবহেলা করা যাবে না। কিন্তু এখনো এই জায়গাটা আমাদের কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে। আমরা সবাইকে সচেতন করে তুলতে পারিনি। বিশেষ করে তৃণমূল পর্যায়ে আমরা সচেতন করে তুলতে পারিনি। যেখানে শিক্ষা এবং আ অর্থনৈতিক সংকট রয়েছে, বিশেষ করে প্রান্তিক মানুষদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু প্রকট। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন, জেলা, উপজেলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য কেন্দ্র না থাকা, এটা একটা চ্যালেঞ্জ। আমরা আগেই বলেছি সরকার হয়তো কাজ শুরু করেছে, উন্নয়ন সংগঠনগুলো কাজ শুরু করেছে, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই সেবাটি এখনো নিশ্চিত করা যায়নি, পৌঁছে দেওয়া যায়নি। সব জায়গায় এই ঘটনা ঘটে গেছে এরকম নাই। তার মানে কিশোর, যুব তো আমাদের আছেই, থাকবে, ভবিষ্যতেও আসবে এবং তারা আস্তে, আস্তে বড় হচ্ছে। তাহলে তারা কিন্তু সেই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখনো তারা চাইলে সেই সেবাটা নিকটস্থ কোনো জায়গায় যেয়ে পাচ্ছে না। তার মানে সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমাদের জন্য একটা বাধা। কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নার থেকে সেবা প্রদানের সময় আমি একটা গবেষণায় দেখলাম যে কিশোর-কিশোরীরা বিশেষ করে এখন তো বেশিরভাগ সময় তারা স্কুলে থাকে। তারা ৯টা থেকে ৫টা পর্যন্ত, ৪টা পর্যন্ত স্কুলে থাকে। এখন স্বাস্থ্যসেবা যে কেন্দ্রগুলো, সেগুলোও খোলা থাকে ঐরকম সময় পর্যন্ত। তাহলে সে স্কুলে থাকবে না স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাবে? তাহলে এই সময়টা একটা ঠিক করা দরকার যে কিশোরদের কোন সময়টা
আবার এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, একটা কিশোর যে স্কুল থেকে স্বাস্থ্য কেন্দ্রে গেল, আহ সবাই কিন্তু চিন্তা করবে কি হয়েছে রে, ওর ওর কি সমস্যা। আবার কোনো মানসিক সমস্যা হলে ওই যে বললাম, আমরা বলে মনে করি মানসিক সমস্যা মানে সে পাগল হয়ে গেছে। কিন্তু মানসিক যে একটা স্বাস্থ্য, সেটা হতেই পারে, যে কারো সমস্যা হতে পারে। মানুষের মন খারাপ থাকা এটা কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা অংশ। মানুষের মন খারাপ হচ্ছে, মানুষ হঠাৎ করে রেগে যাচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা রোগ, এটারও কিন্তু একটা চিকিৎসা আছে। ঠিক আছে? তাহলে সেই ব্যাপারগুলো কিন্তু তখন আমরা আবার পয়েন্ট আউট করি। এই ওর কি হয়েছে? তার মানে এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলোর সেবার যে সময়, সেটাকে যদি উপযোগী না করা যায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে যথাযথ সেবা আমরা পাবো না। ওই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যে হ্যাঁ, অফকোর্স অফিস টাইমের মতো চলবে। কিন্তু আমাদের যেহেতু যাদের জন্য সেবা, তাদের উপযোগী সময়ের কথাটা আমাদের অবশ্যই ভাবতে হবে। কিশোর-কিশোরদের সম্পৃক্ততার বিষয়টি অনুপস্থিত। আমি যেরকম বলছিলাম। সম্পৃক্ততা বলতে এখানে বলছি সবার কথা। যে প্রতিবন্ধী যে শিশুটি আছে তার কথাও ভাবছি। প্রান্তিক যে শিশুটি আছে তার কথাও ভাবছি। ধর্মীয়ভাবে সংখ্যালঘু যে শিশুটি আছে তার কথা ভাবছি। পুরুষ ছেলে শিশুর কথা যেমন ভাবছি, কন্যা শিশুর কথা ভাবছি। অর্থাৎ এই সম্পৃক্ততার বিষয়ে কৌশলপত্রেও দেখা যাচ্ছে যে এই যে ইনক্লুসিভিটি, সকলের জন্য সার্বজনীন যে সম্পৃক্ততার বিষয়টা, সেটা স্পষ্ট নয়। ফলে যে একজন প্রতিবন্ধী কিশোর কিশোরী কিভাবে সেবাটা পাবে, তার জন্য স্পেশাল কোনো ব্যবস্থা করতে হবে কিনা, স্বাস্থ্যসেবা থেকে বিশেষ কোনো কেয়ার দিবে কিনা, সেরকম কোনো নির্দেশনা দেখা যায় না। এখানে স্পষ্ট করে বলা নেই। ফলে এটাও একটা বাধা। তাহলে ওই শিশুগুলো, ওই কিশোরগুলোর জন্য কি হবে? তাদের স্বাস্থ্যসেবাটা কিরকম হবে? সেই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই জিনিসটা আমাদের রয়েছে এখনো পর্যন্ত। সরকারি সেবা সম্পর্কে কিশোর-কিশোরী এবং তারপর পরিবারের মানুষের ধারণা। এটা খুব একটা বড় ব্যাপার। আমাদের দেশে সবাই মনে করে সরকারি জিনিস মানে তার মান হয়তো খারাপ। সরকার এত চেষ্টা করছে, কর্নার গুলো চালু করেছে, সেখানে কিশোর-কিশোরীরা এবং তার পরিবারের মানুষ নিয়ে যেতে চাচ্ছে না, সেবা নিতে যেতে চায় না। তারা মনে করে সরকারি জিনিস তো ভালো হবে না, ওরা ভালো চিকিৎসা দেয় না, ভালো ব্যবহার করে না। এই যে মানসিকতা, এই মানসিকতাও কিন্তু আমাদের সেবা নেয়ার ক্ষেত্রে বা সেবা দেবার ক্ষেত্রে এক ধরনের বাধা তৈরি করছে। আমরাও নিতে যেতে চাচ্ছি না। আর যখন নিতে যাচ্ছে না, সেবা কর্নারে যারা আছে তারাও আস্তে আস্তে মানুষের প্রতি মানুষ আসে না, ঠিক আছে, তাহলে অন্য কাজ করি। তার মানে জিনিসটা নষ্ট হচ্ছে। ফলে আমরা যারা সেবা নিচ্ছি, এখন কিন্তু সময় পরিবর্তন হয়েছে। আমাদেরকে এই ধারণা, পূর্ব ধারণা নিয়ে থাকা যাবে না। আপনারা যান, ওখানে কথা বলেন, আপনাদের শিশুদেরকে নিয়ে যান, আপনারা নিজে যান। দিয়ে এই সুযোগটাকে চালু রাখেন। অর্থাৎ আপনারা যদি নাই যান, তাহলে সরকার ভাববে, আ আ উদ্যোগ যারা নিচ্ছেন তারা ভাববেন যে এটা তো প্রয়োজন হচ্ছে না, কেউ তো আসে না। তাহলে কেন এই সেবা চালু রাখবো আমরা? সো এই ইতিবাচক মানসিকতা আমাদের ধারণ করতে হবে। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নার সমূহের অবস্থান, যেটা আমরা বলছিলাম যে একজন কিশোর হসপিটালের সাথে আছে, ফলে সবাই কিন্তু দেখছে ওই মেয়েটা ওই জায়গায় যাচ্ছে। তাহলে কি সমস্যা? বা এমন একটা জায়গায় সেখানে সে মনে করছে যে সে স্বাচ্ছন্দ্যে যেতে পারে না। ৫ জন মানুষ তাকে দেখছে। এটা তার মধ্যে অস্বস্তি তৈরি করছে। তাহলে তার অবস্থানটা এমন জায়গায় হতে হবে যাতে একজন কিশোর বা তরুণ এই স্বাস্থ্য সেবা কর্নারে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ? মানে সেই ব্যাপারটা হলো এরকম, সেই গল্পের মতো। এখন মানসিক হসপিটাল, আ ধরেন পাবনায় যেরকম আছে। এখন যদি আমি ঐদিকে যাই, ২ টো কারণ হতে পারে। একটা হচ্ছে যে আমি বেড়াতে গেছি, এটা সম্পর্কে জানতে গেছি, সেটা একটা হতে পারে। হতে পারে ওখানে আমি কাজ করছি, সেটাও হতে পারে। হতে পারে আমি সত্যিই মানসিক রোগী, সে কারণে আমাকে ওখানে রাখতে যাওয়া হচ্ছে বা আমার ঐজন্য যাচ্ছি। এখন সাধারণভাবে আমাদের দেশের কালচারটা হচ্ছে যে ওই যে সেই পুকুরের আম গোসল করার গল্পের মতো, সাধুও গোসল করছে, চোরও হয়তো গোসল করছে। চোর সাধুকে হয়তো ভাবছে যে ও বোধহয় চোর। সাধু ভাবছে ও বোধহয় সাধু। তো এই কর্নারের অবস্থানটা অনেকখানি আমাদের জন্য চ্যালেঞ্জ। কর্নারটা এখনো অনেকেই, অনেক কিশোর এবং তরুণরা বলেছে যে, যেই অবস্থানে এখন এই কর্নারটা আছে, যে জায়গায় আছে,
এই জায়গাটা তাদের জন্য অস্বস্তিকর, তারা যেতে চায় না, আগ্রহী নয়। এরকম অনেকগুলো গবেষণা এবং অভিজ্ঞতাতে আমরা দেখতে পেয়েছি, দেখা গেছে। সেবা প্রদানকারীদের আচরণ একটা চ্যালেঞ্জ। সেবা নিতে গেলে একজন বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, একজন শিশুদের সাথে কথা বলতে হবে কিভাবে, সেটা কিন্তু আলাদা। শিশু সুলভ আচরণ করা, মানে শিশু বান্ধব আচরণ করা, সেটা হয়তো যথেষ্ট ট্রেনিং না থাকার কারণে বা সচেতন না থাকার কারণে বা জেনে বুঝে আমরা এই ধরনের সেবা কর্মীরা এই ধরনের আচরণ আমরা করি। সেই আচরণও একটা বড়, মানে যখন যে ভালো আচরণ পায় না তখন পরবর্তীতে তারা ওখানে যেতে আগ্রহী হয় না। সেবা গ্রহীতার গোপনীয়তা রক্ষা করা, অর্থাৎ যে সেবা দিচ্ছে সে যদি তার তার নাম এবং ব্যক্তিগত যে তথ্য সেটা যদি গোপন রাখা না হয়, তাহলে কিন্তু এটা এটা একটা অপরাধ। সো কনফিডেন্সিয়ালিটি, তার গোপনীয়তা রক্ষা করা, এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসক্লোজ হয়ে যায় বিভিন্ন ভাবে, যে একজন কিশোর গেছে, তার মানসিক সমস্যা হচ্ছে, পরবর্তীতে তার এলাকায় ছড়িয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। এখন এটা আনফরচুনেটলি বা অপ্রত্যাশিত ভাবে এটা হয়তো সেবা কেন্দ্র থেকে কোনো না কোনো ভাবে এটা হয়তো লিকেজ হয়েছে, যে তার এই সমস্যা হয়েছে। ফলে পরবর্তীতেও যারা মানসিক সমস্যায় ভুগছেন, এরকম কিশোর বা তার পরিবার আর ওই সেবা কেন্দ্রে নিয়ে যেতে আগ্রহী নয়। তার মানে এটা একটা বাধা। সো যেহেতু ওই এলাকার মানুষই হয়তো ওখানে চাকরি করে, গল্পে গল্পে বন্ধুর সাথে বা কার সাথে হয়তো বলে দিয়েছে বা যে কোনো ভাবে প্রকাশ পেয়ে গেছে, তো সেটা কাম্য নয়, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো এইগুলো মানে মোটা দাগে চ্যালেঞ্জ। এই যে আমরা কৈশোর বান্ধব, যুব বান্ধব স্বাস্থ্য সেবার কথা যখন বলছি, এগুলো হচ্ছে মোটা দাগে আমাদের একটা চ্যালেঞ্জ। এগুলো আমাদেরকে পার করতে হচ্ছে। তবে নিশ্চয়ই এগুলো আমাদের সকলের সহযোগিতা, সকলের আন্তরিকতায় আমরা পার করতে পারবো আশা করি। এখন এই চ্যালেঞ্জ নিয়ে বসে থাকলে তো হবে না, আমাদেরকে রাস্তা খুঁজে বের করতে হবে। আমাদের আমরা কিভাবে এই চ্যালেঞ্জকে উতরিয়ে যাব, কিভাবে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণ ঘটাবো, যেটা আমাদের আলোচনার বিষয়, যে কৈশোর এবং যুব বান্ধব যে স্বাস্থ্য সেবা, সেটা যে চ্যালেঞ্জ, সেগুলো আমরা উত্তরণ ঘটাবো কিভাবে। যদিও চ্যালেঞ্জ বলার সময় অনেকগুলো উত্তরণের কথা আমরা বলেছি, এই জায়গাটায় আপনাদের মতামত প্রয়োজন হবে। তো আমি একটু দেখানোর চেষ্টা করেছি উত্তরণের জন্য আমরা কি করতে পারি। একটা করতে পারি, সেটা হচ্ছে সকল পর্যায়ে সচেতনতা বাড়াতে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি। অর্থাৎ সকলকে এটা জানতে হবে যে কারোর জন্য এটা প্রয়োজন হতে পারে। আমাদের হয়তো আজকে প্রয়োজন হচ্ছে না, আগামী দিনে আমাদের প্রয়োজন হতে পারে। অথবা আমার আশেপাশে যারা বাস করছেন, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার দেশে, তাদের প্রয়োজন হতে পারে। সেজন্য আমাকে জানতে হবে। অর্থাৎ আমাদেরকে ভালো থাকতে হলে, আমাদের পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করতে হলে আমাদেরকে জানতে হবে। জানার কোনো বিকল্প নাই। আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে সকল পর্যায়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে এখন আমরা সব বয়সের মানুষই প্রচন্ড ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, আরো লিঙ্কডইন, আরো যেসব গণমাধ্যম আছে, যে সকল সামাজিক মাধ্যম আছে, সেখানে আমরা প্রচন্ড ব্যস্ত থাকি। আমরা সবাই ওখানে ইনভলভ থাকি। ফলে ওই জায়গাটা, ওই মাধ্যমটাকে প্রচারণার কাজে লাগাতে হবে। তাহলে হয়তো আমরা অনেক বেশি মেসেজ মানুষের কাছে দিতে পারবো, অনেক বেশি মানুষকে সহজে সচেতন করতে পারবো। যেমন সুব্রত দা আজকে বলছিলেন যে আমরা এই যে এই আলোচনা এখানে করছি, এই আলোচনাটা রেকর্ডিং হচ্ছে এবং এই আলোচনাটা ইউটিউবে দেওয়া থাকবে, ফেসবুকে দেওয়া থাকবে, যাতে অন্য কেউ চাইলেও, যে হয়তো আজকে এখানে জয়েন করতে পারেনি, মিস করেছে, সে চাইলে দেখে নিতে পারে। তো সামাজিক মাধ্যম একটা বড় জায়গা হতে পারে। গ্রাম ও শহর পর্যায়ে সেবা প্রদানের ক্ষেত্র সৃষ্টি করা। এখনো হয়তো কিছু কিছু গ্রামে, কিছু কিছু শহরে বিশেষ করে আমরা এই যে কৈশোর বান্ধব, যুব বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র, স্বাস্থ্য সেবার যে ক্ষেত্র, সেগুলো তৈরি করতে পেরেছি বাংলাদেশের কিছু কিছু জায়গায়। কিন্তু এটা সব পর্যায়ে এটা তৈরি করতে হবে, একদম মানুষের দোরগোড়ায় যাতে এই সেবাটা থাকে। কারণ এই 60% জনগোষ্ঠীকে যদি আমরা সত্যিকার অর্থে বাঁচাতে চাই, তাহলে আমাদের পর্যাপ্ত সুযোগ তৈরি করতে হবে তাদের স্বাস্থ্য সেবার, যাতে তারা মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য, অর্থাৎ স্বাস্থ্য সার্বিক স্বাস্থ্যের যাতে সেবা তারা গ্রহণ করতে পারে, সচেতন হতে পারে, সেবা নিতে পারে, সেই সুযোগ সৃষ্টি করতে হবে।
কিশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার এর সেবা প্রদানের উপযোগী সময় নির্ধারণ করা। এটা আমরা আগে আলোচনা করে এসেছি যে সময়টা দুইজনেরই একই সময়, তাহলে তো আসলে সেবা নেওয়া যাবে না। বিশেষ করে যারা চাকরি করে তারা দেখবেন যে আহ তাদের তো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস। দেখবেন যে কেউ যদি ব্যাংকে যেতে চায়, ব্যাংকও তো এই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। ফলে চাকরি করে আপনার কিন্তু ব্যাংকিং কার্যক্রম করা খুব কঠিন ব্যাপার। তার মানে কি? তার মানে হচ্ছে যে চাকরিজীবীদের জন্য নিশ্চয়ই একটা ব্যাংকিং কোন ব্যবস্থা চালু করতে হবে। তো ব্যাংকিং ব্যবস্থাটা চালু করেছে অনলাইন ব্যাংকিং। সে যাতে ঘরে বসে ব্যাংকিংটা করতে পারে। সপ্তাহের যেকোনো দিন করতে পারে। তো সেরকম একটা এই যে সেবা প্রদানের জন্য যেসব কর্নার করা হয়েছে, সেবা ক্ষেত্র তৈরি করা হয়েছে, কর্নার করা হয়েছে, কেন্দ্র করা হয়েছে, যেই স্তরে সেখানে উপযোগী সময় নির্ধারণ করতে হবে যাতে তরুণরা, যুবরা, কৈশোর, কিশোররা তাদের প্রধান যে কাজ সেটা করেও তারা সেই সেবাটা চাইলে নিতে যেতে পারে বা নিতে পারে, সেরকম সুযোগ থাকতে হবে। সকল কিশোরদের সম্পৃক্ততা নিশ্চিত করা। আমি যেটা বলছিলাম যে প্রতিবন্ধী থেকে শুরু করে সকল পর্যায়ের কিশোর, সকল পর্যায়ের তরুণ এই সেবাটি যাতে গ্রহণ করতে পারে। এখানে যাতে জাত, পাত, মান, ধর্ম, অর্থনৈতিক অবস্থান এগুলো বিবেচনা করা না হয়। সবাই যাতে এই সুযোগটা পেতে পারে সেরকম একটি পরিবেশ, সেরকম একটি সুযোগ তৈরি করতে হবে। এটা সরকারকে করতে হবে, আমাদেরকে সেই জায়গায় সহযোগিতা করতে হবে। পুনঃপ্রজনন স্বাস্থ্য সেবার জন্য সবার জন্য সহজলভ্য করা। এটা এখনো অনেকগুলো গবেষণায় দেখা যাচ্ছে এটা বেশ ব্যয় সাপেক্ষ, কস্টলি, অনেক ক্ষেত্রে বেশ খরচ হয়ে যায়। তো সেটাকে মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসা বা আর্থিক সামর্থ্যের মধ্যে নিয়ে আসা সেরকম ব্যবস্থা করতে হবে, সহজলভ্য করা যাতে সহজেই পাওয়া যায় সেরকম ব্যবস্থা করতে হবে। মানসম্মত ও সার্বিক সেবা প্রদান নিশ্চিত করা, অর্থাৎ সেবা যারা দিচ্ছেন তাদের সেবাটা যেন মানসম্মত হয়, যদি যেন মনে না হয় যে সরকারি সেবা মানে ভালো সেবা না, সরকারি সেবা মানে ওই একই ওষুধ দেয় বা খুব খারাপ আচরণ করে, সেরকম যাতে মনে না হয়। তার মানে সেবাটা দেওয়া হচ্ছে মানসিক এবং আর্থিকভাবে সহজলভ্য এবং মানসম্মত। আমি কম দামে কিনলেও সেটা আমার জন্য প্রয়োজন, আমার যেহেতু সামর্থ্য নেই, তাহলে সরকারের ক্ষেত্রে হয়তো উদ্যোগ নিচ্ছেন বা নিবেন, উন্নয়ন সংগঠনগুলো হয়তো উদ্যোগ নিচ্ছেন বা নিবেন, কিন্তু মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া চলবে না। আমি কম টাকা দিব, কিন্তু আমার সেবার মানটা হতে হবে একেবারে বৈশ্বিক, একেবারে স্ট্যান্ডার্ড, মানসম্মত সেবা। এবং সেবা প্রদানকারীদের ইতিবাচক আচরণ, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ এই কিশোর এবং যুব বান্ধব যে সেবা, সেটার প্রধান শর্ত হচ্ছে এইটা অনেক বেশি মানসিক। অর্থাৎ আচরণ যদি ভালো না হয় তাহলে সেবা তো প্রশ্নই আসে না। আমি কখনোই আর আগ্রহী হব না বা আহ, যে সেবা গ্রহীতা সে কখনো আগ্রহী হবে না। তো আমাদের সেবা, এটা এই আচরণটা সেবার মধ্যেই পড়ে। তার সাথে কথা বলা, তার অসুবিধাটা শোনা, তাকে রেসপন্স করা, সে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে কথা বলার জন্য, তার অসুবিধার কথা, তার স্বাস্থ্যের কথা যাতে সে স্বাচ্ছন্দ্যে বলতে পারে সেরকম পরিবেশ তৈরি করতে হবে। এখানে যারা কর্মী কাজ করছেন তাদেরকে দক্ষ করে তোলা, বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করা, এই জায়গাগুলো নিশ্চিত করতে হবে। এবং কিশোরদের সর্বোপরি তাদের গোপনীয়তা এবং মর্যাদা রক্ষা করা। সে যাতে আত্মবিশ্বাসের সাথে এখানে আসতে পারে, তার তথ্য শেয়ার করতে পারে, তার কথা বলতে পারে, তার সমস্যার কথা জানাতে পারে, এবং সে যাতে নিশ্চিত থাকে যে না, আমি এই কথা এখানে বলেছি, আমার অসম্মানজনক কোনো ঘটনা এখান থেকে ঘটবে না, আমার তথ্য এখান থেকে যাবে না, তাতে আমি অসম্মানিত হই, বিব্রত হই, অপদস্থ হই বা ক্ষতিগ্রস্ত হই, এরকম কোনো ঘটনা এখান থেকে ঘটবে না। সেটা আমাদেরকে কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এটা আমাদের উত্তরণের ক্ষেত্রে একটা বড় করণীয়। এবং শিক্ষা প্রতিষ্ঠানে পেয়ার লার্নিং পদ্ধতির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা। আমরা ক্লাবগুলোতে যেরকম দেখছি বন্ধুর কাছ থেকে শেখে স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেক ক্ষেত্রে হয়তো শিক্ষকের সাথে আমরা কথা বলতে ভয় পাই, স্বস্তি বোধ করি না, বা শিক্ষকরাও হয়তো অনেক ক্ষেত্রে এরকম শারীরিক শিক্ষা এই ক্লাসের ক্ষেত্রে যে অস্বস্তি কাজ করে, বা আমরা এখন ওই যে অ্যাডমিনিস্ট্রেশন, হাইজিন এই বিষয়গুলো নিয়ে অনেক সময় কথা বলতে পরিবারেও আমরা অস্বস্তি বোধ করি বা আমরা বলতে চাই না।
সো এই জায়গার ক্ষেত্রে বন্ধু অর্থাৎ পেয়ার লার্নিং যেটা বলা হচ্ছে, বন্ধুর কাছে বন্ধু শেখা, এটা কিন্তু একটা ভালো পদ্ধতি হতে পারে। ফলে মানে তথ্য যত বেশি শেয়ার হবে, তত বেশি জানবে, তখন যত বেশি জানানো যাবে তত উদ্যোগ গ্রহণ করা সহজ হবে। সেই কারণে সচেতনতার জন্য শেয়ারিং করা, বিনিময় করা, জানানো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা উত্তরণের ক্ষেত্রে একটা বড় হাতিয়ার বা একটা আহ অস্ত্র হতে পারে। অনেক কথা বললাম। আহ আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমার কাছে? আমি মূলত বলার চেষ্টা করেছি আজকে যে কিশোর এবং যুব বান্ধব যে স্বাস্থ্য সেবা, সেটা কেন গুরুত্বপূর্ণ, কেন এটা গুরুত্ব দিয়ে দেখা দরকার। আমি বলেছি যে সরকার, উন্নয়ন সংগঠন এখানে কি ধরনের কাজ করছে, কোন কোন জায়গায় আসলে সেবাগুলো পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে, ভবিষ্যতে কি কোন জায়গায় যেতে যাচ্ছে, একই সাথে কি ধরনের বাধার আমরা সম্মুখীন হয়ে থাকি সাধারণত মোটা দাগে, এবং এ থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি, কি করলে আমরা এই ঘটনার উত্তরণ ঘটাতে পারি। এই ছিল মোটামুটি আহ আমার দিক থেকে খুব মানে ছোট্ট একটা আলোচনা। আমি চেষ্টা করেছি আপনাদের মতো করে বলার জন্য। আমি জানি না সবাই শুনতে পেরেছেন কিনা, শুনেছেন কিনা। তো আমি এই পর্যায়ে আপনাদের প্রশ্ন, মতামত, পরামর্শ সবকিছু গ্রহণ করব। আমি আই উড বি স্টপ, আই শুড স্টপ নাও। তো আপনারা কথা বলবেন। আমি এখন চুপ থাকবো। আপনাদের রেসপন্স করার চেষ্টা করব। আমি এবং সুব্রত দা এখানে আছি। যেগুলো হয়তো আমি জানি তাৎক্ষণিকভাবে বলার চেষ্টা করব, যেগুলো জানি না সেগুলো আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমাকে শোনার জন্য ধন্যবাদ। আপনাদের প্রশ্নের অপেক্ষায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে ধৈর্য সহকারে আপনার এটা শুনছিলাম, অনেক ভালো লেগেছে আপনার বিভিন্ন উত্তরণের উপায়গুলো। তো আমার একটা জায়গায় যেটা মনে হয়েছে যে আমাদের এখানে আমরা যদি স্বাস্থ্য সেবার পক্ষগুলি বলি, তাহলে মেইন পক্ষটা অবলম্বন মানে পালন করছে বাংলাদেশ গভর্নমেন্ট। আর যারা যাচ্ছেন এই যাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলি আপনি একটু আগে আলোচনা করলেন, যে একটা বড় বাধা হচ্ছে যে কিশোর কিশোরী যদি ওই জায়গাটায় যেতে স্বচ্ছন্দ বোধ না করে, তাহলে সে যেতে চাইবে না। এখন সেবা কেন্দ্রে সেবার ব্যবস্থার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সেবা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে সে যাবে বা যেতে চায়। তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশের বর্তমানে যে চ্যালেঞ্জ, যে আমরা বললেই সবকিছু পরিবর্তন হয়ে যাবে না, বাট আমি আপনার কাছে আসলে একটু বলতে চাইছি যে আমাদের স্টুডেন্ট বলি বা ওই বয়সী ছেলে মেয়েদের যাওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে তাদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে পারি। জাস্ট মানে আমি বলতে চাইছি বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায়, এই ব্যবস্থায় তারা মানে তাদেরকে আরো কিভাবে কেন্দ্রে পাঠানোর চেষ্টা করা যায়। জি, খুবই চমৎকার, খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন, এবং মানে আপনি পাশাপাশি কনটেক্সটটাকে এবং চ্যালেঞ্জটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদের জন্য। আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, তরুণদের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে, সেটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো। আমাদের যেটা উইদিন দ্য অপরচুনিটি, আমাদের বেস্ট ইউটিলাইজের কথা আপনি বলেছেন, এবং আই এম ভেরি হ্যাপি টু নো আপনার প্রশ্নটা জেনে। সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা করা উচিত, এটা তো আসলে একটা মানে কি বলবো, একটা সার্বজনীন সচেতনতার ব্যাপার। আমি প্রথম যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের পরিবারকে কিন্তু এই বিষয়ে সচেতন হওয়া দরকার। সেটা হলো যে আমি আমার আলোচনার মধ্যে বলার চেষ্টা করেছি যে সরকারি সেবা সম্পর্কে বা সেবা প্রদানকারীদের সম্পর্কে, আমি যদি ওভারঅল বলি, সরকারি বেসরকারি যাই বলি না কেন, আমাদের কিন্তু একটা পারসেপশন আছে যে আমরা বলি যে এরা হচ্ছে ডাকাত, তারপরে এরা হচ্ছে কসাই, এরা প্রচুর টাকা পয়সা নেয়, অযথা রিপোর্ট করতে বলে, ডায়াগনস্টিক করতে বলে। এই ধরনের পারসেপশন আছে, আমি সেটাকে উড়িয়ে দিচ্ছি না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, যে জায়গাটা আমাদেরকে সচেতন হতে হবে, পরিবারগুলোকে সচেতন হতে হবে, তরুণ তরুণীদেরকে যে জায়গায় সচেতন হতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে জায়গায় সচেতন হতে হবে, সেটা হচ্ছে যে ভাই, এটা তো আমার প্রয়োজন, এটা তো আমার অস্তিত্বের প্রশ্ন। ফলে হ্যাঁ, আমি হয়তো তুলনামূলকভাবে
খারাপ সেবা পাচ্ছি, কিন্তু সেবাটা তো আসলে মানে এই অসুবিধার কারণে সেবাটাকে ইগনোর করার কোনো সুযোগ তো আমার নাই। ফলে এই জায়গাটা আমি বারবার বলবো সচেতন হওয়া। কারণ আমি আমার প্রয়োজনে এটা সচেতন হওয়া দরকার। আমার অস্তিত্বের প্রশ্নে, আমার ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে আমাদেরকে সচেতন হতে হবে। ১, কিশোর-কিশোরীদের যে জায়গাটা সেটা হলো যে আমরা কিন্তু এখনো ওইরকম কালচার তৈরি করতে পারিনি যে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্ত মতো তারা নিজেরা সেই সেবাগুলো নিতে যেতে পারে। সেই জায়গায় বড় যে ভূমিকা রাখতে পারে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একটা বড় ভূমিকা এখানে রাখতে পারে। আমি মনে করি যারা স্কুলের বাইরে রয়েছে, শিক্ষা ব্যবস্থার বাইরে রয়েছে যেসব কিশোর এবং যুবরা, তাদের ক্ষেত্রে কিন্তু সোসাইটি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে। সো এটা আমি মনে করি এরকম একটা সার্বিক উদ্যোগ আমাদের দিক থেকে থাকা উচিত। আমি জানি না আপনার প্রশ্নের আমি যথাযথ রেসপন্স করতে পারলাম কিনা। আমার কাছে সেটুকুই মনে হয়। সুব্রত দা হয়তো কোনো কিছু যুক্ত করতে চাইলে হয়তো বলতে পারেন। আমার এখানে যুক্ত করার কিছু নাই। আমি যা সঞ্চালনের কাজটুকু করছি। শুধু আপনার কাছে আরেকটি বিষয় যে আপনি যেমন শিক্ষা প্রতিষ্ঠানের কথা যখন বলছিলেন যে সময়ের ব্যাপারে, কিন্তু আপনাদের সাথে এটা বলছেন যে টিচারদের, কিন্তু আমরা দেখছি যে গ্রামে এখন পর্যন্ত শিক্ষকরা এই যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে কথা বলতে গেলে কেন জানি এক ধরনের ইতস্তত বোধ করেন। এটা আমার কাজ করতে যাওয়ার মধ্যে দিয়ে আমি কাজ করতে গিয়েও কিন্তু এটা দেখছি। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আপনার সুপারিশ কি? আচ্ছা, খুবই চমৎকার। ব্যাপারটা হচ্ছে যে ধরেন এই অস্বস্তিটা তো আমাদের একটা সংস্কৃতিগত সমস্যা। আমি মানে কালচারাল একটা প্রবলেম আরকি। মানে ধরেন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন ধরেন এটা কি বলবো আমাদের সোসাইটিতে যে আমি কিছুদিন আগে একটা টক শোতে একটা প্রোগ্রামে আমি বলছিলাম ওখানে প্যাটার্নিটি লিভ নিয়ে কথা হচ্ছিল। তো সেখানে প্রসঙ্গক্রমে উদাহরণ এসেছিল। আমি সেই উদাহরণটা দিতে চাই। সেটা হচ্ছে যে দেখেন যে আমাদের গণমাধ্যমে, জাতীয় গণমাধ্যমগুলোতে এই যে মিনিস্ট্রেশনাল হাইজিন এবং এই যে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করার এই যে এড গুলো দেয়া হয় এবং সেখানে আপনি একটা বড় পরিবর্তন দেখবেন যে এইগুলো নিয়ে উন্নয়ন সংগঠন গত ৩০-৪০ বছর ধরে কাজ করছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু দেখেন মাত্র ২ থেকে ৩ বছর, আমি যদি মানে সঠিক মনে নেই আমার তারিখটা, দেখবেন যে একটা অ্যাড দেওয়া হচ্ছে সেখানে বাবা মেয়ের জন্য স্যানিটারি প্যাড কেনার জন্য মেসেজটা এরকম যে মেয়ে হচ্ছে বাবাকে বলছেন যে তার স্যানিটারি প্যাড লাগবে, বাবা যেন নিয়ে আসে। তার মানে ব্যাপারটা একটু যদি আমরা বিশ্লেষণ করি, তার মানে ৩০টা বছর কিন্তু সময় লাগছে এরকম একটা প্ল্যাটফর্মে এসে এই কথাটা বলতে পারার। তার মানে আমরা তার মানে কি? তার মানে পিছনে এতদিন কাজ হয়েছে। এখন আপনি যেটা বলছেন এটা নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে যে এখন আমাদের শিক্ষকরা এই ব্যাপারে অস্বস্তি বোধ করেন, শিক্ষার্থীরা অস্বস্তি বোধ করেন। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের পরামর্শ কি? এখন আমি একটা জিনিস বলবো যে প্রথম বেরিয়ে আসতে হবে কিন্তু শিক্ষককে। মানে ব্যাপারটা হয় শিক্ষক যখন অস্বস্তি বোধ করেন তখন শিক্ষার্থী স্বাভাবিকভাবে অস্বস্তি বোধ করেন। মানে যেমন ধরেন আমরা ট্রেনিং এ কি হয় দাদা, যে যেমন ধরেন আমার অভিজ্ঞতার কথা বলি। আমাকে যখন প্রথম মিনিস্ট্রেশন হাইজিন নিয়ে একটা সেশন নিতে বলা হলো, সব মেয়ে পার্টিসিপেন্ট। ঠিক আছে? আমি নিজেই তো অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু আমি প্রস্তুত হচ্ছিলাম এইভাবে যে এটা তো আসলে আমার ডিউটি। এটা তো আসলে পার্সোনাল কোনো বিষয় না। আমি একটা মেসেজ, একটা লার্নিং প্রসেস ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। সো এখানে আমার ব্যক্তিগত ইমোশন, ব্যক্তিগত লজ্জা, ঘৃণা এই জিনিসগুলো আসলে থাকা উচিত না। তো আমি এই জায়গায় বলবো এই মেন্টাল শিপমেন্ট বা এই ওরিয়েন্টেশন এর জন্য আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। প্রথম কারণ আমি কারিকুলামে ঢুকিয়ে রাখলাম সেটা আসলে কার্যকর হলো না, সেটা হতে পারে না। আমি মনে করি এর জন্য স্পেশাল মাইন্ড শিফটিং ট্রেনিং প্রয়োজন তাদের, শিক্ষকদের, যে যাতে তারা ওই অস্বস্তি থেকে বেরিয়ে, ওই খোলস থেকে বেরিয়ে, ওই ট্র্যাডিশন, ওই টিপিক্যাল মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে পারে। আমি মনে করি এটার জন্য টেকনিক্যাল ট্রেনিং দরকার তাদের, যে হাউ দে বিকাম দেয়ার শাইনেস। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় একদম শেষ পর্যায়ে। আর আমি জানি না যে আমাদের অংশগ্রহণকারী যারা ছিল তারা কিন্তু লাইনে ছিল, তারা কিন্তু প্রত্যেকটি বিষয় শুনেছেন এবং আমাকে এর আগেই আমরা
এই প্রোগ্রামটি করার আগে তাদেরকে যারা আজকে অংশগ্রহণ করে তাদের কাছে অনেক প্রশ্ন চেয়েছিলাম, তারাও বেশ কিছু প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছিলেন। তার দু একটা আচ্ছা, দুঃখিত, তার হয়তো Okay, আমরা শেষ করব আমাদের আজকে। আমার মনে হয় যে সর্বোচ্চ সময় আমরা যেহেতু 40 মিনিটের কথা বলেছিলাম যে আমাদের এই কর্মসূচিটি 40 মিনিট ধরবে, কিন্তু সেটি আমরা এখন মনে হয় যে আমরা 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 17 মিনিট আমরা কিন্তু চালিয়ে গেছি। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এটি আজ রাতেই আমরা ফেসবুকে আপলোড করে দেবো, এবং আজ যে আলোচনাটি হলো এই আলোচনার মধ্যে দিয়ে আমরা যেটি বলতে চাই এটি হলো যে আমরা আসলে একটি সচেতনতার কাজ করছি। আমরা বলছি যে এই যে বাংলাদেশ সরকারের যে সুযোগ, আমরা এটাকে অপরচুনিটি বলছি, এটাকে সুযোগ আর কি বলছি, এই সুযোগগুলোকে যদি আমরা একটু কাজে লাগাতে পারি, বাংলাদেশ সরকার যে কৈশোর যুববান্ধব স্বাস্থ্যসেবা যে তুমি লাইন তো দাও নাই, কৈশোরের যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপটা গ্রহণ করেছে, এই পদক্ষেপটাকে মানে আমরা যদি কার্যকর করতে চাই তাহলে একজন নাগরিক হিসেবে আমার ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সরকার যেটি আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যে বলছিলেন যে আমরা শুধু সরকারকে দোষারোপ করি, হ্যাঁ, কিন্তু ওনার কাছে সুযোগ দিয়েছে আমরা গেলাম না। স্বভাবতই যারা এই সেবা দেওয়ার জন্য বসে আছেন তারা কিন্তু একসময় নিরুৎসাহিত বোধ করবে। তা আমি মনে করি যে আমরা প্রত্যেককে সহযোগিতা করব। আমাদের যারা সেবা দাতা, আমরা যারা সেবা গ্রহীতা আছি, গ্রহণ করার জন্য যাব, আমরা দাতাদের প্রতি যাতে সেই আচরণটুকু রাখি। এবং আজ যারা যুক্ত ছিলেন আপনাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে, আজ যে মেসেজটি আপনারা পেলেন আমাদের সম্মানিত আলোচক জনাব সবুরের কাছ থেকে, এই মেসেজটুকু যদি আপনি আপনার সহকর্মী, আপনার প্রতিবেশী, আপনার সহপাঠীকে যদি আপনি একটু ছড়িয়ে দেন, তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে বলে আমি মনে করি। আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজ আমরা আমাদের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করতে চাই। আরো যদি কোনো কিছু বলার থাকে তো আপনার চাইলে 1 মিনিট সময় আমাদের হাতে আছে, আপনি বলতে পারেন। জি, আমি কথা বলতে চাই। প্লিজ। আমার একটা প্রশ্ন ছিল, আজকে যেহেতু লং টাইম অনেকটা টাইম নিয়েছি, মানে মিটিংটা অনেক বড় হয়েছে, এই প্রথম আমি অনেকটি মিটিং করছি, তো অনেকগুলো মিটিং এর মধ্যে এই মিটিংটাই দেখছি সর্বোচ্চ টাইম নিয়ে করা হয়েছে। জি, কিশোর বান্ধব স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ সমূহের মধ্যে পরিবার, মানে এখানে 5টা পয়েন্ট বলা হয়েছিল। তো 5টা পয়েন্টের মধ্যে পরিবার, পাঠ্যপুস্তক ও স্যাটেলাইট, এগুলোর মধ্যে হচ্ছে পরিবার একটি পরিবারের মাধ্যমে যে বলা হয়েছিল যে এখানে সুযোগ সমূহের মধ্যে পরিবার যদি ধরা হয় তাহলে একটি বয়ঃসন্ধির সময়টা, মানে একটি মেয়ে যখন আর কি মেয়ের মাসিক সময়টার মাধ্যমে মেয়েরা মায়ের সাথে শেয়ার করে, তো সেই সময়টা মা তাকে মানে যথেষ্ট পরিমাণের টেক কেয়ার করার চেষ্টা করে। প্রতিটা মাই তার মেয়েকে অনেক টেক কেয়ার করে, কিন্তু পাশাপাশি ক্ষেত্রে দেখতে গেলে একটি ছেলে তার বাবার কাছে মানে এই জিনিসগুলা সুন্দরভাবে শেয়ার করতে পারে না। তো তখন শেয়ার যে টাইমটাতে করতে না পারে তখনই একটা ছেলে আর কি বিভিন্ন ধরনের মেন্টালি একটা প্রেসার পড়ে যায়। তো আমি বলতে চাচ্ছি আসলে এইখান থেকে আমরা কিভাবে বের হতে পারি, একটি ছেলে কিভাবে কোন সময়টাতে তার বাবার সাথে সবকিছু শেয়ার করতে পারবে। আমি এক্স্যাক্টলি মানে এটাই জানতে চাচ্ছি যে আসলে অল্প সময় আচ্ছা, প্রথমে ধন্যবাদ আপা। সেটা হচ্ছে যে প্রশ্নটা খুব সুন্দর, সেটা হচ্ছে যে আমি ছেলে এবং মেয়ে, এবং মেয়ে মায়ের বলবে, ছেলে বাবার সাথে বলবে, ব্যাপারটাকে আমি এভাবে দেখি না। আমি মনে করি যে পরিবারের এটা হচ্ছে যে বাবা মা এবং পরিবারে যারা আছেন তাদের সকলের দায়িত্ব। যে আমি আমার কথার মধ্যে বারবার বলছিলাম যে যদি সেই পরিবারে থাকে, আমাদের এখন অনেক পরিবার ছোট হয়ে গেছে, বাবা মাই থাকে শুধু, কিন্তু যেখানে বাবা মা সহ অন্যরা আছেন, আমি মনে করি যে প্রত্যেকের এটা দায়িত্ব যে আমাদের পরবর্তী প্রজন্ম, কিশোর যাদের, তাদের যে মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, স্বাস্থ্যগত যে পরিবর্তন, সেই ব্যাপারে সচেতন হয় এবং তাদেরকে সাপোর্ট করা। এটা হচ্ছে 1 নম্বর কাজ। আর দ্বিতীয়ত হচ্ছে যে পরিবারে বাবা মা ছাড়া অন্য কেউ নেই, সেক্ষেত্রে আমি মনে করি সেই মেয়েটাও যাতে তার বাবার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে, এবং
ছেলেটাও তার মায়ের সাথে বাবার সাথে উভয়ের সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে, অর্থাৎ উভয়ের সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে, সেই পরিবেশ কিন্তু আমাদের বাবা মাকে করতে হবে, সন্তানরা কিন্তু করবে না। মানে বাবা হিসেবে যদি আমি সন্তানের সামনে এগিয়ে যাই, সেই জিনিসটা করি, যেমন ধরেন আমি আমার জেনারেশনের কথা বলি, যে আমার জেনারেশনে কিন্তু আমার বাবা আমাকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাবে, এই কালচারটা হয়তো ছিল না। কিন্তু এখন আমি কিন্তু আমার ছেলের সাথে বসে সিনেমা দেখছি ঘরে বসে, তাই না? তার মানে আমার ছেলে কিন্তু জানছে যে বাবার সাথে এই সিনেমাটা দেখা যায়। সো মানে দ্যাটস হাউ ইট ইজ। মানে আমাদের এই ঘটনাটা ঘটাতে হবে আবার, মানে বাবা মাদেরকে সেরকম আচরণ করতে হবে যাতে সন্তানরা সেই সাহসটা স্বাচ্ছন্দ্যে পায়, কারণ সে তো কোনো অপরাধ করেনি। তার শারীরিক একটা পরিবর্তন, তার মিনিস্ট্রেশন বা ভয়েস চেঞ্জ, কোনো একটা সমস্যা হতেই পারে, সেটা ছেলে বা মেয়ের উভয় হতে পারে। সে যাতে স্বাচ্ছন্দ্যে সেই কথাটি বলতে পারে, সেই পরিবেশটা আমাদের বাবা মাদের করতে হবে। আমি মনে করি এটা সবচেয়ে বেশি দায়িত্ব বাবা মাদের। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়েছি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে। যখন আমাদের আপু বলছিলেন, তার মানে উনি প্রত্যেকটি বিষয় খুব নজরে রাখার চেষ্টা করছেন, এবং যারা কথা বলেননি তারাও কিন্তু নজরে রেখেছেন বলে আমি মনে করি। আপনাদের প্রত্যেকের প্রতি আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো আমাদের ভার্চুয়াল সেমিনারটি এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।